Dear students, sorry for the inconvenience again. আমার ওয়াইফাই একটু ইন্টারাপশনের কারণে তো আমি কি স্কিপ করতে হয়েছে। যাই হোক, আমি আবার আমাদের আগের জায়গাটা চলে আসে, আমি স্ক্রিনটা শেয়ার করি। ওকে, আমার স্ক্রিনটা শেয়ার করি। তো তোমরা নিশ্চয়ই আমার পিডিএফটা দেখতে পাচ্ছ। আমার পিডিএফটা দেখতে পাচ্ছ তোমরা। ওকে, তো এটা শর্ট জাম্পের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে জাস্ট ছোট দূরত্বের মধ্যে জাম্পটা হবে। এটা হচ্ছে শর্ট জাম্প, মানে 4টা মেমোরি লোকেশন পার হয়ে শর্ট জাম্পটা হবে। আর নিয়ার জাম্প যেটা হয়, নিয়ার জাম্পের ক্ষেত্রেও সেম, কিন্তু ইয়াটা মানে জাম্পটা একটু বড় হয়। নিয়ার জাম্পের ক্ষেত্রে জাম্পটা একটু বড় হয়, যেমন এখানে বলা হচ্ছে a near jump that adds the displacement that is 0.0002 h to the contents of IP. IP মানে হচ্ছে যেটা আমাদের নর্মালি আমরা যে এটা দুইটা টার্ম আমার পরিচিত, একটা হচ্ছে আইপি আর একটা হচ্ছে ইআইপি। দুইটা টার্মের সাথে আমরা পরিচিত। সো এই আইপি গুলোকে বলা হয় ইনস্ট্রাকশন পয়েন্টার। আইপি কে বলা হয় ইনস্ট্রাকশন পয়েন্টার, আর ইআইপি কে বলা হয় এক্সটেন্ডেড ইনস্ট্রাকশন পয়েন্টার। আইপি হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার, ইআইপি হচ্ছে এক্সটেন্ডেড ইনস্ট্রাকশন পয়েন্টার। এই যেখানে আইপি যে কথাগুলো বলছে আইপি, এই আইপি এর মধ্যে আইপি বলছে, এটা হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার। আর এখানে সিএস হচ্ছে কোড সেগমেন্ট, সিএস হচ্ছে কোড সেগমেন্ট, ডিসপ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এই যে ডিসপ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? সো এই এই যে বিষয়গুলো, এই যে জিনিসগুলো এখানে দেখানো হচ্ছে। সো এখানে এটা আইপি তো দেখলাম, তারপরে সেম নিয়ার জাম্পে তোমার জাম্পটা একটু বড় হবে। জাম্পটা একটু বড় হবে, যে বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে সরি, নিয়ার জাম্প, দ্য নিয়ার জাম্প ইজ সিমিলার টু দ্য শর্ট জাম্প এক্সেপ্ট দ্য ডিস্টেন্স ইজ ফার্দার। অর্থাৎ নিয়ার জাম্পের ক্ষেত্রে ডিস্টেন্সটা অনেক বড় হবে। ওকে, নিয়ার জাম্পের ক্ষেত্রে স্বাভাবিক ডিস্টেন্সটা কি হবে, একটু বড় হবে। আর নিয়ার জাম্প পাসেস কন্ট্রোল টু অ্যান ইনস্ট্রাকশন, অর্থাৎ নিয়ার জাম্পটা কন্ট্রোলটা কি করে দেয়, কন্ট্রোলটা ট্রান্সফার করে দেয়, পাস করে দেয় একটা টু অ্যান ইনস্ট্রাকশন, একটা ইনস্ট্রাকশনে ইন দ্য কারেন্ট কোড সেগমেন্ট। বর্তমানে যে কারেন্ট কোড সেগমেন্ট আছে সেখানে লোকেটেড উইদিন +-32 কিলোবাইট ফ্রম দ্য নিয়ার জাম্প ইনস্ট্রাকশন। অর্থাৎ নিয়ার জাম্প ইনস্ট্রাকশনের প্লাস মাইনাস, অর্থাৎ +32 কিলোবাইটও হইতে পারে, -32 কিলোবাইটও হইতে পারে। ওকে, আবার দ্য ডিস্টেন্স ইজ, এই ডিস্টেন্সটা খেয়াল করো, যেটা তোমার +-32 কিলোবাইট, সেই ডিস্টেন্সটা আবার +-2 গিগাবাইট হইতে পারে। কোথায়? ইন দ্য 80386 অ্যান্ড অ্যাবাভ when operated in the protected mode। অর্থাৎ এইটার 80386 এর নিচের কনফিগারেশন যে মাইক্রোপ্রসেসর গুলো, সেগুলোতে হবে +-32 কিলোবাইট। আর 80386 এবং তার উপরে যে মাইক্রোপ্রসেসর গুলো, সেগুলোতে তোমার এই ডিস্টেন্সটা অনেক বেড়ে যাবে, +-2 গিগাবাইট হয়ে যাবে। আর যেটা তোমরা জানো, the near jump is a 3 byte instruction that contains an opcode মানে অপারেশনাল কোড followed by a signed 16-bit displacement। অর্থাৎ এটা একটা সাইন্ড 16-bit ডিসপ্লেসমেন্ট এটাতে থাকবে, এবং এটা 3 বাইট ইনস্ট্রাকশন নিয়ে এটা কাজ করবে। এখানে আরো কিছু কথাবার্তা আছে। আর যেটা তোমার ফার্স্ট জাম্প, যেটা পরবর্তীতে সেটা 5 বাইট হবে। আবার এখানে নিয়ার জাম্পের ক্ষেত্রে নিয়ার জাম্পে 5 বাইট হতে পারে, সেটা বলছে ইন দ্য 80386 থ্রো দ্য পেন্টিয়াম 4 প্রসেসর দ্য ডিসপ্লেসমেন্ট ইজ 32 বিটস এন্ড দ্য নিয়ার জাম্প ইজ 5 বাইটস লং। অর্থাৎ সেই ক্ষেত্রে তখন কি হবে, 80386 অথবা অ্যাবাবের ক্ষেত্রে, মানে 80386 থেকে পেন্টিয়াম 4 পর্যন্ত, তখন ডিসপ্লেসমেন্টটা যেটা আগের ক্ষেত্রে যেটা 3 বাইট ইনস্ট্রাকশন ছিল, ডিসপ্লেসমেন্ট ছিল 16 বিট, সেটা 80386 থেকে পেন্টিয়াম 4 এর জন্য সেটা হয়ে যাবে 16 বিটের জায়গায় 32 বিট। আর তোমার 3 বাইটের জায়গায় 5 বাইট লং, নিয়ার জাম্পটা হয়ে যাবে 5 বাইট লং। সো আমরা এই জিনিসটা একটু দেখি। এই যে নিয়ার জাম্পের ক্ষেত্রে দেখো, নিয়ার জাম্প দ্যাট অ্যাডস আ ডিসপ্লেসমেন্ট 0002 টু দ্য কন্টেন্টস অফ আইপি। অর্থাৎ তোমার এখানে নিয়ার জাম্পটা একটা বড় একটা জাম্প এখানে শো করছে, এখান থেকে এই যে এখান থেকে বড় একটা জাম্প এখানে শো করছে, যেখানে কিছু ভ্যালু এখানে দেয়া আছে, বলা বলা হচ্ছে। একইভাবে ফার জাম্পের ক্ষেত্রে জাম্পটা আরো বড় হবে, এবং এখানে এই ক্ষেত্রে তোমার
অফসেট অ্যাড্রেসের একটা বিষয় থাকবে যে বলা হচ্ছে ফার জাম্প ইনস্ট্রাকশন, যেটা আমরা ফিগার 6.4 এ দেখবো, obtains a new segment and offset address to accomplish the jump। অর্থাৎ এখানে একটা সেগমেন্ট অ্যাড্রেস থাকবে, একটা অফসেট অ্যাড্রেস থাকবে। Bytes 2 and 3 of this 5 byte instruction contains the new offset address। মানে 2 নাম্বার এবং 3 নাম্বার বাইটটা 5 বাইটের মধ্যে দুই বাইট 2 এবং 3 কি করবে, বাইট ইনস্ট্রাকশন contains the new offset address। Bytes 4 and 5 contain the new segment address। তাহলে 2 3 হচ্ছে অফসেট অ্যাড্রেস, 4 5 হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস। আর বলা হচ্ছে ইফ দ্য মাইক্রোপ্রসেসর যদি এটা 80286 থেকে অ্যাবাভ হয়, মানে বা কোর 2 পর্যন্ত হয়, is operated in the protected mode, the segment address accesses a descriptor that contains the base address of the far jump segment। অর্থাৎ সেক্ষেত্রে তার মধ্যে একটা ডেসক্রিপ্টর থাকবে যদি 80286 থেকে 80286 থেকে কোর 2 এর মধ্যে থাকে। এরপরে বলা হচ্ছে the offset address contains the offset address within the new code segment। অর্থাৎ নতুন কোড সেগমেন্টের মধ্যে অফসেট অ্যাড্রেসই কন্টেইন করবে, মানে তার মধ্যে একটা অফসেট অ্যাড্রেস থাকবে কিসের, নতুন কোড সেগমেন্টের জন্য, উইদিন দ্য নিউ কোড সেগমেন্ট। আর অফসেট অ্যাড্রেসটা ইউজুয়ালি হবে হুইচ ইজ আইদার 16 বিট অথবা 32 বিট। এবং একটা ফার জাম্পের একটা ফিগার এখানে শো করছে, যেটা তিনটা ফিগার আমরা দেখলাম, নিয়ার জাম্পের ক্ষেত্রে, শর্ট জাম্পের ক্ষেত্রে, নিয়ার জাম্পের ক্ষেত্রে, ফার জাম্পের ক্ষেত্রে। A far jump instruction replaces the contents of both CS and IP। অর্থাৎ উইথ 4 বাইটস ফলোইং দ্য অপকোড। অর্থাৎ তোমার এই সিএস এবং আইপির যে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে সে রিপ্লেস করে সে সোজা কোথায় চলে যেতে পারে, দেখো তোমার যে এখানে যে অ্যাড্রেস গুলো, এখানে যে কোড সেগমেন্ট গুলো আছে সেখান থেকে সে কোথায় চলে গেছে, জাম্প করে অনেক দূরে চলে গেছে। তো এটাকে সেজন্য বলা হচ্ছে ফার জাম্প। এই যে এই অংশের মধ্যে যে অ্যাড্রেস গুলো, এই অংশের মধ্যে যে অ্যাড্রেসটা সেটা জাম্প করে সে কোথায় চলে গেছে, অনেক দূরে চলে গেছে। সো এটাকে বলা হচ্ছে ফার জাম্প। আর এর আগেগুলো যে ছোট দূরত্ব, একদম ছোট, সেটা হচ্ছে নিয়ার, এই শর্ট জাম্প। তার চেয়ে একটু বড় সেটা হচ্ছে নিয়ার জাম্প। সো আমরা একটু আমাদের যে পিডিএফটা আছে, অর্থাৎ যেটা পাওয়ার পয়েন্টে পিডিএফ করা, আমরা পিডিএফটাতে চলে যাই। সো প্রথমে আমরা দেখো যে জাম্প ইনস্ট্রাকশনে যে কথাগুলো বলা আছে, যে এটা প্রোগ্রাম আমাদের প্রথম থেকে যে কথাগুলো বলছি সেই কথাগুলো এখানে বলা আছে, এগুলো আমি আর নতুন করে এখানে বলছি না। এরপরে loop and conditional loop are also forms of the jump instruction। এটা একটা ইনস্ট্রাকশন, এটা একটা ইনফরমেশন। তার আনকন্ডিশনাল জাম্প, যেটা তোমাদেরকে বললাম যে এটা শর্ট জাম্প হইতে পারে, নিয়ার জাম্প হইতে পারে, ফার জাম্প হইতে পারে। তিনটা 3 টাইপের জাম্প হইতে পারে এই যে। আর শর্ট জাম্প হচ্ছে 2 বাইট ইনস্ট্রাকশন দ্যাট অ্যালাউস জাম্পস অর ব্রাঞ্চেস টু মেমরি লোকেশন উইদিন +127 থেকে -128 বাইট, মানে +127 থেকে -128 বাইট পর্যন্ত এটা হইতে পারে ফ্রম দ্য অ্যাড্রেস ফলোইং দ্য জাম্প, মানে যে অ্যাড্রেসটা জাম্পকে ফলো করবে বা জাম্প ইনস্ট্রাকশনে ফলো করবে। 3 বাইট নিয়ার জাম্প অ্যালাউস এ ব্রাঞ্চ or jump within ±32 kilobytes from the instruction in the current code segment। আর নিয়ার জাম্পটা হচ্ছে 3 বাইটের, যেটা +-32 কিলোবাইট ইনস্ট্রাকশন কি করতে পারে, জাম্প এর মধ্যে +-32 কিলোবাইটের মধ্যে জাম্প অথবা ব্রাঞ্চ এর কাজটা করতে পারে, যেটা একটু আগে আমরা বই থেকে দেখছি। এটা হচ্ছে নিয়ার জাম্প। আর ফার জাম্পের ক্ষেত্রে, ফার জাম্প হচ্ছে 5 বাইট। ফার জাম্প allows a jump to any memory location within the real memory system। The short and near jumps are often called inter-segment, আর ফার জাম্পকে বলা হয় ইন্টার-সেগমেন্ট। যে কথাগুলো অলরেডি আমরা বই থেকে দেখে ফেলছি। ইন্ট্রা-সেগমেন্ট আর হচ্ছে ইন্টার-সেগমেন্ট, কথাটা খেয়াল করো, এই যে ডিফারেন্স আছে কিন্তু, ইন্ট্রা-সেগমেন্ট আর হচ্ছে ইন্টার-সেগমেন্ট। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। ইন্ট্রা-সেগমেন্ট হচ্ছে ইন্ট্রা-সেগমেন্ট যেটা, সেটা হচ্ছে নিজেদের মধ্যে। ইন্ট্রাসেগমেন্ট মানে ছোট সংক্ষিপ্ত পরিসরে নিজের মধ্যে। আর ইন্টারসেগমেন্ট হচ্ছে বাইরে বৃহৎ পরিসরে। যেমন তোমাদের ধরো একটা ডিপার্টমেন্ট, আমার কথা শোনা যাচ্ছে স্টুডেন্টস? আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, এটা তোমরা অনেকেই হয়তো জানো বা অনেকেই হয়তো বুঝতে পারবে, মনে পড়বে আমার কথা থেকে আর কি। সবাই বুঝতে পারবে, আমি যখন এক্সাম্পল দিয়ে বুঝাবো সবাই বুঝতে পারবে। তবে অনেকের হয়তো মনে পড়ে যাবে যে না, এই জিনিসটা আমরা আগে দেখে আসছি। যেমন ধরো তোমাদের ডিপার্টমেন্টে অনেকগুলা ব্যাচ আছে না, বা অনেকগুলো সেমিস্টার আছে না, আছে কিনা? তোমাদের ডিপার্টমেন্টে অনেকগুলো ব্যাচ বা সেমিস্টার আছে না? বিভিন্ন সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, বিভিন্ন সেমিস্টারে বা বিভিন্ন ব্যাচে অনেক অনেক স্টুডেন্ট আছে না? আছে স্যার। ধরো তোমরা হচ্ছে সাপোজ তোমরা হচ্ছে 10 ব্যাচ, তোমাদের পরে যারা আসবে তারা 11 ব্যাচ, তারপরে যারা আসবে তারা 12 ব্যাচ, এরকম করে ধরো এখন হচ্ছে ধরো 15 ব্যাচ রানিং সাপোজ।
হইতে পারে কিনা, তাই না? ধরো এরকম তোমরা 5-6টা ব্যাচ আছো তোমাদের ডিপার্টমেন্টে, মানে বা 5-6টা সেমিস্টারের স্টুডেন্ট আছে, বা 5-6টা সেমিস্টার রানিং, হইতে পারে কিনা, ঠিক না? পারে তো, 5-6টা সেমিস্টার রানিং হইতে পারে না এরকম? হ্যাঁ স্যার পারে। হ্যাঁ। তো 5-6টা ব্যাচের মধ্যে ধরো একটা ক্রিকেট ম্যাচ যদি আয়োজন করা হয় তোমাদের ডিপার্টমেন্টের ভেতরেই, তোমাদের ডিপার্টমেন্টের ভেতরে এই 5-6টা ব্যাচের বা 5-6টা সেমিস্টারের আলাদা আলাদা ছোট বড় মিলে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, এরকম 5-6টা সেমিস্টার নিয়ে একটা ক্রিকেট ম্যাচ আয়োজন করা হলো, তখন এই ক্রিকেট ম্যাচটাকে বলা হয় ইন্ট্রা ইন্ট্রা ডিপার্টমেন্ট ক্রিকেট ম্যাচ বা ইন্ট্রা ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট। ইন্ট্রা ডিপার্টমেন্ট মানে এটা ডিপার্টমেন্টের ভেতরে, কথাটা খেয়াল করো, ইন্ট্রা ডিপার্টমেন্ট। আমি কি বুঝাতে পারছি? ইজ ইট ক্লিয়ার টু ইউ? এটা হচ্ছে ইন্ট্রা ডিপার্টমেন্ট, মানে ডিপার্টমেন্টের ভেতরে যে ব্যাচগুলো আছে সেগুলোর মধ্যে হবে। এটা পুরো ইউনিভার্সিটি সবগুলো ডিপার্টমেন্টের মধ্যে না, তোমাদের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি সবগুলো ডিপার্টমেন্টের ভেতরে যতগুলা ব্যাচ আছে সেগুলোর কথা বলা হচ্ছে না, শুধুমাত্র তোমাদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে যতগুলো ব্যাচ আছে বা সেমিস্টার আছে তাদের মধ্যে যে ক্রিকেট ম্যাচগুলো হবে, যে টুর্নামেন্ট হবে, সেটা হচ্ছে ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট বা ইন্টার ডিপার্টমেন্ট লিগ, মানে ক্রিকেট লিগ আর কি। সো এটা হচ্ছে ইন্টার ডিপার্টমেন্ট। তাহলে ইন্টার ডিপার্টমেন্ট কোনটা হবে? যদি তোমাদের ইউনিভার্সিটি যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলোর মধ্যে যদি ক্রিকেট ম্যাচ বা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় তখন সেটাকে বলবো কি ইন্টার ডিপার্টমেন্ট। ইন্টার, এই যে, তখন সেটাকে বলবো ইন্টার ডিপার্টমেন্ট। আর যদি শুধু তোমাদের ডিপার্টমেন্টে নিজেদের মধ্যে হয়, নিজেদের ব্যাচগুলোর মধ্যে, নিজেদের বিভিন্ন সেমিস্টারে পড়া স্টুডেন্টদের মধ্যে ক্রিকেট ম্যাচ হয়, লিগ হয়, টুর্নামেন্ট হয়, তখন সেটাকে বলবো ইন্টার ডিপার্টমেন্ট। তোমরা এই কথাটা বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। যেমন আমাদের নেটওয়ার্কের ক্ষেত্রে, ইন্টারনেটের ক্ষেত্রে বলা হয় একটা একটা টার্ম ইউজ করা হয় ইন্টারনেট। ইন্টারনেট, আবার আরেকটা টার্ম ইউজ করা হয় ইন্ট্রানেট। ইন্টারনেট আর ইন্টারনেট দুইটার মধ্যে ডিফারেন্স আছে না? আচ্ছা স্যার। তোমরা স্যার প্রশ্ন, ইন্টারনেট মানে ওটা হচ্ছে ওয়াইফাই, মানে একটা মডেল নিয়ে চারিদিকে যেটা সংযোগ দেবে সেটা হচ্ছে ইন্টারনেট। আচ্ছা, আর ইন্টারনেট কোনটা? স্যার ইন্টারনেট তো স্যার, স্যার যেটা, স্যার ইন্টারনেট তো স্যার যেটা এখন আপনার সাথে স্যার আমি স্যার কানেক্টিং আছে সেটা হচ্ছে ইন্টারনেট। ওকে, হ্যাঁ ঠিক আছে, তোমার কথাটা ঠিক আছে, মানে যদিও তুমি খুব সিম্পলি বলে ফেলছো, ঠিক আছে, আমি তোমারটা সঠিক ধরে নিচ্ছি। ইন্টারনেট হচ্ছে যে জিনিসটা, হ্যাঁ রাইট, এই জিনিসটা আমরা এখন যেটার মাধ্যমে বা যে কমিউনিকেশন বা যে ওয়েতে আমরা যোগাযোগ করছি এটা হচ্ছে ইন্টারনেট, ঠিক আছে, ওইটাকে বলা হয় ইন্টারনেট। আবার আমরা যে নিজেরা একটা নেটওয়ার্কের মধ্যে এখন আছি, নিজেরা একটা নেটওয়ার্কের মধ্যে আছি, এবং আমি চাইলে অনেককে এখান থেকে কি করতে পারি, অনেককে ওয়েটিং রুমে রাখতে পারি, যেরকম তোমাদের ভাইবার সময় রাখছিলাম না, মিড হ্যাঁ টার্ম স্যার। মিড টার্ম ভাইবার সময় রাখছিলাম না, হ্যাঁ স্যার। অনেকে চাইলে আমি ওয়েটিং রুমে রাখতে পারি। অর্থাৎ আমি চাইলে এটা কি করতে পারি, এটা আমি লিমিটেড করে দিতে পারি, যে না আমরা শুধুমাত্র 10 জন থাকবো, 15 জন থাকবো, 20 জন থাকবো বা 50 জন থাকবো। হ্যাঁ, আমি যদি এভাবে লিমিট করে শুধুমাত্র একটা নেটওয়ার্কের মধ্যে আমরা থাকি, আর কেউ এখানে ঢুকতে পারবে না, খেয়াল করছো, তখন সেটা হয়ে যাবে ইন্টারনেট। অর্থাৎ আমি একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে এটা সীমাবদ্ধ রাখছি, রেস্ট্রিকশন রাখছি। অর্থাৎ এখানে ঢুকতে হইলে অথরাইজেশন লাগবে, সে যদি অথরাইজড হয় তাহলে সে ঢুকতে পারবে, অথরাইজ না হলে সে ঢুকতে পারবে না। এটাকে বলা হয় ইন্ট্রানেট। বুঝতে পারছো ব্যাপারটা? কি মনে থাকবে কিনা অন্য হ্যাঁ বাকিরা? স্যার মনে থাকবে। সবাই শুধু একজন রেসপন্স করতেছে, সবার মনে থাকবে কিনা? স্টুডেন্টস মনে থাকবে সবার? জি স্যার, মনে থাকবে। তাহলে এটা এটা কিন্তু খুব ইজি এবং ইন্টারেস্টিং, এটা কিন্তু সারা জীবন মনে রাখতে পারবা এটা যদি এভাবে মনে রাখো। ইন্টারনেট হচ্ছে যেটা, ইন্টারনেট সবার জন্য ওপেন, ইন্টারনেট সবার জন্য ওপেন না, ঠিক কিনা? কিন্তু ঠিক স্যার। কিন্তু ইন্ট্রানেট, ইন্ট্রানেট সবার জন্য ওপেন না। ইন্টারনেট হচ্ছে তাদের জন্যই ওপেন যাদেরকে অথরাইজড করা হবে বা যাদেরকে অনুমতি দেওয়া হবে। ব্যাপারটা কি বোঝাতে পারছি? যারা যারা অথরাইজড বা যাদেরকে অনুমতি দেওয়া হবে তারাই শুধুমাত্র ইন্ট্রানেটে ঢুকতে পারবে, ইন্ট্রানেট তারা ইউজ করতে পারবে, বাকিরা ইউজ করতে পারবে না, ইন্টারনেট ইউজ করতে তারা পারবে না। অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা? অ্যাক্টিভিটি থাকলে আর কিছু লাগবে না। আল্লাহ ভরসা।
আই থিঙ্ক তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। যেমন একটা একটা কোম্পানির ক্ষেত্রে যদি এরকম কোনো বিষয় থাকে, যেমন একটা কোম্পানি নিজস্ব সার্ভার, নিজস্ব ওয়েবসাইট বা নিজস্ব ওয়েব পেজ, এটা কি সবাই অ্যাক্সেস করতে পারবে? বা সবাই এটাতে চাইলে ঢুকলাম, আমার ইচ্ছা মতো আমি এটা এডিট করলাম, কাজ করলাম, এটা কি পসিবল কিনা? না স্যার। ওইটার জন্য অথরাইজড পারসন লাগবে না? হ্যাঁ স্যার। যেখানে লগ ইন করতে হয়, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। তাহলে ওই যে তারা যে নেটওয়ার্কটা তারা ইউজ করতেছে, শুধুমাত্র ওই নেটওয়ার্কের মধ্যে তারা আর কাউকে অ্যাক্সেস দিচ্ছে না কিন্তু। কারণ ওই নেটওয়ার্কটাকে অ্যাক্সেস করার জন্য তাদের তাদেরকে কি করতে হচ্ছে, লগ ইন করতে হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে। তো যাদের কাছে ইউজার নেম পাসওয়ার্ড আছে, অথরাইজড পারসন, তারাই শুধুমাত্র ওই নেটওয়ার্কটা অ্যাক্সেস করতে পারে। ব্যাপারটা কি বোঝাতে পারছি? সো এটাকে বলা হয় ইন্ট্রানেট। আর ইন্টারনেট তো ইন্টারনেট সবার জন্য ওপেন। তো এটাও সেম, যেগুলো ছোট ছোট শর্ট আর নিয়ার জাম্প, এদেরকে বলা হয় ইন্ট্রা সেগমেন্ট জাম্প। আর যেটা বড় জাম্প মানে বেশি দূরত্বের, সেটাকে বলা হয় ইন্টার সেগমেন্ট জাম্প। যেমন ইন্টারনেট বড় না, ইন্ট্রানেটের তুলনায় ইন্টারনেট কি বড় না? ইন্টারনেটের পরিধি অনেক ব্যাপক না, বিশাল না, বুঝতেছো? আর ইন্ট্রানেটের পরিধি তো ছোট, খুব সামান্য সীমিত পরিসরের মধ্যে এটা হয়। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তো শর্ট জাম্প নিয়ে বলে ফেলছি অলরেডি, কথাগুলো বলে ফেলছি, শর্ট জাম্পের কথাবার্তাগুলো ইয়া থেকে, আমাদের বই থেকে। আর এটা 127 থেকে -128 বাইট পর্যন্ত কাজ করে। আর শর্ট জাম্প ইনস্ট্রাকশন অ্যাপিয়ার হচ্ছে কোথায়? 6.2 তে, যেটা তো আমি তোমাদের অলরেডি দেখাই ফেলছি। এই যে শর্ট জাম্পের এই ফিগার অলরেডি দেখাই ফেলছি, এবং সেটাই বলছে যে when the microprocessor executes a short jump, the displacement is sign extended and added to the instruction pointer, মানে এই যে IP মানে ইনস্ট্রাকশন পয়েন্টার, EIP মানে extended instruction pointer, মানে IP এবং EIP to generate the jump address within the current code segment, যে কথা অলরেডি বলছি। The instruction branches to this new address for the next instruction in the program, অর্থাৎ the instruction branches to this new address, অর্থাৎ এই যে জাম্প করে নতুন অ্যাড্রেসে চলে যাচ্ছে, তখন এটা একটা কি করে, এটাকে বলা হয় ব্রাঞ্চিং। নতুন অ্যাড্রেসে নতুন একটা ইনস্ট্রাকশনটা একটা নতুন অ্যাড্রেসের জন্য একটা ব্রাঞ্চিং করে এবং নেক্সট ইনস্ট্রাকশনে চলে যায়, প্রোগ্রামের নেক্সট ইনস্ট্রাকশনে চলে যায়, এন্ড ফর দ্য নেক্সট ইনস্ট্রাকশন ইন দ্য প্রোগ্রাম। আর এরপরে বলা হচ্ছে when a jump references an address, a label normally identifies the address, অর্থাৎ একটা লেবেল দিয়ে জাম্পটাকে আইডেন্টিফাই করা যায়। the jump next একটা আরেকটা ইনস্ট্রাকশন, jump next, এই দেখো এটা হচ্ছে ইনস্ট্রাকশন। the jump next instruction is an example, কিরকম? it it jumps to label next, অর্থাৎ jump next ইনস্ট্রাকশনটা কি হবে, এটা নেক্সট ইনস্ট্রাকশনে গিয়ে জাম্প করে, নেক্সট নামক ইনস্ট্রাকশনে গিয়ে জাম্প করে ফর দ্য নেক্সট ইনস্ট্রাকশন। অর্থাৎ এই নেক্সট কথাটা একটা ইনস্ট্রাকশন, এই যে নেক্সট, যেমন জাম্প নেক্সট এটা একটা ইনস্ট্রাকশন, আবার জাম্প এটা হচ্ছে ওয়ার্ড, এটা হচ্ছে একটা ওয়ার্ড, কিন্তু এই যে জেএমপি নেক্সট এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন। So it jumps to label next for the next instruction. Very rare to use an actual hexadecimal address with any jump instruction. অর্থাৎ কোনো একটা, এটা এটা খুবই রেয়ারলি কাজ করে একটা হেক্সাডেসিমাল অ্যাড্রেসের ক্ষেত্রে। The label next must be followed by a colon, অর্থাৎ নেক্সট অ্যাড্রেসটা অবশ্যই একটা কোলন দিয়ে ফলো করা হবে, to allow an instruction to reference it, মানে কোনো একটা এই বা এটাকে রেফারেন্স করার জন্য বা এটাকে রেফারেন্স হিসেবে নেওয়ার জন্য, যদি আমরা এটাকে একটা এই লেভেলটাকে বা এই যে নেক্সট লেভেলটাকে, নেক্সট নামক লেভেলটাকে যদি একটা রেফারেন্স হিসেবে নিতে চাই, এবং সেক্ষেত্রে আমরা যদি কোনো একটা সেক্ষেত্রে কোনো একটা ইনস্ট্রাকশনকে যদি আমরা অনুমতি দিই, যে টু অ্যালাউ অ্যান ইনস্ট্রাকশন, একটা ইনস্ট্রাকশনকে যদি অনুমতি দিই টু রেফারেন্স ইট, এটাকে রেফারেন্স করার জন্য কোনো একটা ইনস্ট্রাকশনের অনুমতি দিই, সে অনুমতিটা দেওয়ার জন্য আমাদের অবশ্যই এটা কোলন ইউজ করতে হবে। যদি কোলন ইউজ না করি তাহলে এটাকে রেফারেন্স করা যাবে না। ইফ এ কোলন ডাজ নট ফলো ইউ ক্যান নট জাম্প টু ইট, এই যে ভেরি ভেরি সিম্পল, যে কথাটা বললাম সেটা এখানে বলছে। ইফ এ কোলন ডাজ নট ফলো, যদি কোনো কোলন না থাকে তাহলে এটা তুমি জাম্প ইনস্ট্রাকশনটা, এই যে নেক্সট যে জাম্পের কথা বলা হচ্ছে, যে রেফারেন্সের কথা বলা হচ্ছে, তুমি জাম্প ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে বা জাম্প ইনস্ট্রাকশন কাজ করবে না। The only time a colon is used is when the label is used with a jump or call instruction. যখনই কোলন ইউজ করা হবে তখনই জাম্প অথবা কল ইনস্ট্রাকশনটা কাজ করবে। এরপরে চলে আসো, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, যদি আমরা এটা আমাদের ল্যাবে দেখবো, এই যে একটা এক্সাম্পল দেয়া আছে। সো এখানে প্রথমে কিছু বাম পাশে কিছু অ্যাড্রেস আছে যেগুলো ইউজুয়ালি আমাদের দরকার নাই, আমরা দেখবো ডান পাশে যে অংশটা, যেমন দেখো এই যে স্টার্ট,
খেয়াল করছো এই যে স্টার্ট দিয়ে একটা কোলন দিছে, দেখো নেক্সট দিয়ে একটা কোলন দিছে, এই যে এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে তোমার এই কাজটা শুরু হলো। আর নেক্সট হচ্ছে মানে জাম্প ইনস্ট্রাকশনটা নেক্সট, অর্থাৎ জাম্প করে যেখানে যাবে, যে স্কিপড মেমোরি লোকেশন, অর্থাৎ মাঝখানে মেমোরি লোকেশন গুলো বাদ দিয়ে এখান থেকে জাম্প করে এখানে চলে আসা। এই জাম্প ইনস্ট্রাকশনটা এখানে তো স্টার্ট করলো, শুরু হলো, এখান থেকে জাম্প ইনস্ট্রাকশনটা জাম্প করে এই যে নেক্সট এখানে চলে আসে, নেক্সট ইনস্ট্রাকশনে চলে আসে, এটাকেই বলা হচ্ছে শর্ট জাম্প, বা এটাকে বলা হয় জাম্প ইনস্ট্রাকশন। বলা হচ্ছে দেখো এখানে আর দুইটা দুইটা তোমার বেলুন দেয়া আছে, দ্য শর্ট ডিরেক্টিভ ফোর্স আর শর্ট জাম্প, মানে এই যে শর্ট জাম্প শর্ট নেক্সট, এই যে জাম্প শর্ট নেক্সট, তুমি যখনই এই ইনস্ট্রাকশনটা তোমার কোডের মধ্যে লিখবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যখনই তোমার জাম্প শর্ট নেক্সট এই ইনস্ট্রাকশন তোমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে লিখবা, তখনই সরাসরি এই মাঝখানের মেমোরি লোকেশন গুলো স্কিপ করে সে সরাসরি পরের অংশটাতে পরের কোড সেগমেন্টে চলে যাবে। তো সেটা বলছে দা শর্ট ডিরেক্টিভ ফোর্স আর শর্ট জাম্প, মানে এই শর্ট ডিরেক্টিভের মাধ্যমে শর্ট জাম্পকে ফোর্স করা হয়। এরপরে যেটা বলা হচ্ছে যে বেলুনের মাধ্যমে বলা হচ্ছে assembles as short also, most assemblers choose the best form of the jump instruction, মানে বেশিরভাগ ক্ষেত্রে তোমার জাম্প তোমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এরা কি করে তোমার শর্ট বা যে শর্ট জাম্পের ক্ষেত্রে যে কথা বলা হচ্ছে এটা তারা ইউজ করে, বা তারা এটাকে অ্যাসেম্বল করে, এন্ড মোস্ট অ্যাসেম্বলার্স চুজ দ্য বেস্ট ফর্ম অফ দ্য জাম্প ইনস্ট্রাকশন, এবং বেশিরভাগ অ্যাসেম্বলার মানে হচ্ছে অ্যাসেম্বলি তোমার যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে 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 যেটা যেটা মেইনলি তোমার যে অ্যাসেম্বল করার যে কাজটা করে সেটাকে বলা হয় অ্যাসেম্বলার। যেমন ইউজুয়ালি যেটা তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা কাজ করে সেটা নাম সেটা যে কম্পাইলার, সেরকম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে কাজটা করে, অর্থাৎ তোমার কনভার্সন বা রূপান্তরে যে কাজটা করে, তোমার অবজেক্ট থেকে প্রোগ্রাম থেকে মেশিন প্রোগ্রামে কনভার্ট করা যে কাজটা করে সেটাকে বলা হয় অ্যাসেম্বলার। সো এই অ্যাসেম্বলার কি করে জাম্প ইনস্ট্রাকশনের বেস্ট ফর্মটা ইউজ করে। যদি আমরা এগুলো খুব ভালো করে আমাদের এটা হচ্ছে এই যে তুমি যে পার্টটা এখানে যে পার্টটা দেখতে পাচ্ছ, এই যে অংশটা এটাই হচ্ছে আসলে মেইনলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা আমাদের সফটওয়্যারের মাধ্যমে বা প্রোগ্রামের মাধ্যমে রান করব এবং আউটপুট বের করব। তো এরপরে আসো নিয়ার জাম্প নিয়ে পড়ালেখা করে ফেলছি, যে কথাগুলো সবগুলো বলে ফেলছি। লোয়ার ভার্সন গুলোতে +-32 কিলোবাইট থাকে, আপার ভার্সনে +-2 গিগাবাইট থাকে। নিয়ার জাম্পের ক্ষেত্রে এটাও দেখে ফেলছি, নিয়ার জাম্প 3 বাইট হলে 16 বিট ডিসপ্লেসমেন্ট, আর 5 বাইট হলে 32 বিট ডিসপ্লেসমেন্ট। এই যে এখানে বলা আছে, এটা অবশ্যই এখানে লিখে নেই স্কিপ করে, যদি এটা আমরা ওখানে বলছি। আর ফিগার 6.3 এর ক্ষেত্রে আমরা যেটা দেখছি নিয়ার জাম্পে, যেটা অলরেডি দেখে ফেলছি নিয়ার জাম্পের ফিগার ডান, এটা আর দেখবো না। ফার্স্ট জাম্পের ক্ষেত্রেও কথাবার্তা বলে ফেলছি। এই যে 2 আর 3 হচ্ছে অফসেট অ্যাড্রেস, 4 আর 5 হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস। মুখস্থ করে ফেলতে হবে, শুধু মুখস্থ, আর কোনো কথা নাই। পড়ে ফেলছি মানে মুখস্থ করে ফেলতে। আর জাম্প ইনস্ট্রাকশন ফার্স্ট জাম্পের ক্ষেত্রে আমরা ফিগার দেখে ফেলছি ডান। এবার আসো আমাদের যে নেক্সট যে পয়েন্ট আমরা শুরু করব সেটা হচ্ছে, এখানে মনে হয় নিচে চলে গেছে, এটা একটু উপর করে দিই। আচ্ছা, এটা বই থেকে কপি করে আনতে হবে, যেটা পিডিএফ, এটা পরবর্তীতে এটা বই থেকে কপি করে এখানে এই অংশটা আনতে হবে। এই অংশ সেখানে লেখা আছে, এটা তোমাদের এটা এখান থেকে লাগবেও না, এটা ফিগারে আছে, এটা তোমাদের দেখো, এটা তোমাদের ফিগারে আছে। ওকে, এটা হচ্ছে আমি তোমাদের বুঝাই দিই, তোমরা চাইলে এই অংশটা লিখে রাখতে পারো, এটা তোমাদের ফিগারের পাশে লিখতে পারো। এটা হচ্ছে এখানে যে অংশটা কেটে গেছে আমি তোমাদেরকে বলি, যেমন আইপি কত থাকবে, যেমন 1004 এর পরেরটা 1005 না, যেমন এটা হচ্ছে 2 আর 3, খেয়াল করো 2 আর 3 হচ্ছে অফসেট অ্যাড্রেস, 4 আর 5 আছে না, এখানে 5 আছে না, 4 আর 5 হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস, তাহলে এখানে 5 তো আছে 1005, এটা হচ্ছে আগের পুরনো আইপি। এটা থেকে জাম্প করে নতুন আইপি তে যাবে, মানে নতুন ইনস্ট্রাকশন পয়েন্টারে যাবে। আর নিউ অফসেট হচ্ছে 0127, নিউ অফসেট হচ্ছে কত 0127,
আর নিউ কোড সেগমেন্ট কত A300। তাহলে A300 সাথে A300 সাথে 0127 যোগ করো তো, তাহলে 3127 আসবে কিনা, A3127 আসবে কিনা বলো তো। A3 এটা 000 হবে, A300 না, এখানে A3 এই যে A300 লিখছে দেখো, A300 যদি কেটে গেছে, এটা এখানে আরেকটা 0 হবে। আর এটা হচ্ছে কোড সেগমেন্ট, অফসেট অ্যাড্রেস হচ্ছে 0127, তাহলে 0127 এর সাথে এটা যোগ করো, যোগ করার পরে কি A3127 আসবে কিনা, A3127 আসবে কিনা, ঠিক আছে সেটাই বলছে দেখো, ওই যে নিউ আইপি, এটা পুরনো আইপি, তারপর নিউ অফসেট, নিউ সিএস, নিউ আইপি, মানে নিউ অফসেট আর নিউ সিএস যোগ করার পরে আসবে নিউ আইপি। যে নিউ অফসেট আর নিউ সিএস হচ্ছে A3000, এখানে আরেকটা 0 হবে, আর নিউ অফসেট হচ্ছে 0127, এটা এই যে A3000 0127 যোগ করার পর A3127, এখানে 127, এই কথাটা একটু লিখে ফেলো সবাই, এটা একটু খাতায় লিখো, এখনই লিখো, এই এটার পাশে লিখে ফেলবা। স্যার এটা কত যায় A3? A3000 A3000 A3000, ঠিক আছে, এটা একটু লিখে ফেলো। আইপি হচ্ছে এটা, আইপি হচ্ছে এই যে 1004 এর পরেরটা কত, এটা হচ্ছে এই সেগমেন্টটা হচ্ছে 1004, আর এই সেগমেন্টটা কত, এই সেগমেন্টটা হচ্ছে 1005, এই যে 10005 10005 আর কি, এটা হচ্ছে পুরনো আইপি, পুরনো আইপি এটা। আর নিউ অফসেট হচ্ছে 0127 নিউ সিএস হচ্ছে A3000, এখানে একটা 000, এখানে একটা 0 আসবে, আর নিউ আইপি হচ্ছে এটার সাথে এটা যোগ করে দাও, অর্থাৎ এই যে দেখো A3000 এটার সাথে প্লাস এটা 0127, এটাতে এখানে আসবে A3127, এখানে এখানে 7 আছে, কেটে গেছে আর কি, যে A3127, খেয়াল করো, এটা হচ্ছে নতুন জাম্প ইনস্ট্রাকশনের নতুন অ্যাড্রেস। সবাইকে লিখছো ডিয়ার স্টুডেন্টস? স্যার একটু স্ক্রিনটা একটু আর একটু স্ক্রল করে উপরে করলে দেখা যাবে। না দেখা যাবে না এটা, কারণ এটা তোমার ওই যে ওরা যখন পাওয়ার পয়েন্ট থেকে পিডিএফ এ কনভার্ট করছে, তখন এরা এটা উপর আনতে ভুলে গেছে, সেজন্য এটা তো পিডিএফ আছে, পাওয়ার পয়েন্টে নাই, বুঝছো আচ্ছা স্যার। প্রবলেমটা, বুঝছো কোন জায়গায়? জি স্যার। সমস্যা নাই, এটা আমি মুখে বলে দিলাম তো, এটা তোমার লিখে ফেলো, এটা খাতা এমনিতেই পাশে লিখে এখানে পরে এখানে অ্যাড করে ফেলবা, ফিগারের পাশে অ্যাড করে ফেলবা, এটা লিখো। ফিগার 6.4 এর ক্ষেত্রে, ফিগার 6.4 এর ইনফরমেশন, ফিগার 6.4 এর ইনফরমেশন, ফিগার 6.4 এর ইনফরমেশন দিয়ে এটা লিখে রাখো। কারো কোনো কনফিউশন থাকলে আমি আবার বলতেছি। স্যার A300 তারপর স্যার এটা 0127, এটা 0127, স্যার নিউ আইপিটা স্যার। নিউ আইপিটা হচ্ছে এই তো, এটা তো লিখছো A3000 তো লিখছো, তারপর 0127 লিখছো, লিখার পরে কি দাঁড়াবে A3127, A3127, এই জায়গাটা হচ্ছে A3127। তোমাদের নিশ্চয়ই আশা করি লেখা হয়েছে। আমি কি নেক্সট পেজে যাব? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এবার আসো জাম্পস উইথ রেজিস্টার অপারেন্ডস, এটা আমাদের এই, আমি একটু বইয়ে চলে যাই, আমি একটু বইয়ে যাই।
এই যে জাম্পস উইথ রেজিস্টার অপারেন্ড, এখানে আরো কিছু প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামগুলো আমরা দেখবো। তো এই জিনিসগুলো দেখার পরে তো এখানে আমাদের মেইনলি এই পয়েন্টগুলো আমরা সবগুলো কভার করব, এই পয়েন্টগুলো আমরা সবগুলাই কভার করব। এই যে এখানে কন্ডিশনাল এন্ড কন্ডিশনাল জাম্প এন্ড কন্ডিশনাল সেট, তারপরে কন্ট্রোলিং দ্য ফ্লো অফ দ্য ফ্লো অফ দ্য প্রোগ্রাম, এখানে while লুপ, রিপিট ইত্যাদি থাকবে। তার প্রসিডিউর, এখানে প্রসিডিউরের মধ্যে এখানে দুটি ইনস্ট্রাকশন থাকবে। তারপর ইন্টারাপ্টের ক্ষেত্রে ইনস্ট্রাকশন থাকবে। তো ওই জিনিসগুলো আমরা এখানে দেখবো। তো প্রথমে আমাদের যেটা অ্যাকর্ডিং টু আওয়ার পিডিএফ সেটা আমরা দেখে ফেলি। Jumps with register operands. Jump can also use a 60 or 32-bit register as an operand. That is, অর্থাৎ জাম্পের মধ্যে 16 বিট অথবা 32 বিট রেজিস্টার থাকতে পারে অপারেন্ড হিসেবে। অটোমেটিক্যালি সেটস আপ অ্যাজ অ্যান ইনডাইরেক্ট জাম্প, মানে এটা অটোমেটিক্যালি একটা ইনডাইরেক্ট জাম্প হিসেবে সেট করা থাকে। অ্যাড্রেস অফ দ্য জাম্প ইজ ইন দ্য রেজিস্টার স্পেসিফাইড বাই দ্য জাম্প ইনস্ট্রাকশন। অর্থাৎ কোনো একটা জাম্পের অ্যাড্রেসটা রেজিস্টারে কোনো একটা জাম্পের অ্যাড্রেসটা জাম্প ইনস্ট্রাকশনের মাধ্যমে স্পেসিফাই করা থাকে। আনলাইক ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ ডিসপ্লেসমেন্টের মতো না, এটা ডিসপ্লেসমেন্টের মতো কাজ করে না আর কি। আনলাইক ডিসপ্লেসমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য নিয়ার জাম্প, অর্থাৎ যেটা নিয়ার জাম্পে যেটা ডিসপ্লেসমেন্টের যে কাজটা থাকে সেটার মতো রেজিস্টার কাজটা করে না। সেটা কি করে? রেজিস্টার কন্টেন্টস আর ট্রান্সফার ডাইরেক্টলি ইনটু দ্য ইনস্ট্রাকশন পয়েন্টার, যেটা ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে ডাইরেক্টলি হয় না, রেজিস্টার কন্টেন্টের ক্ষেত্রে সেটা ডাইরেক্টলি হয়েছে। অ্যান ইনডাইরেক্ট জাম্প ডাজ নট অ্যাড দ্য ইনস্ট্রাকশন পয়েন্টার, যেহেতু ইনস্ট্রাকশন পয়েন্টারের কাছে ডাইরেক্টলি কাজ করে। এই যে ইনস্ট্রাকশন পয়েন্টার কি করে? রেজিস্টার কন্টেন্টকে ডাইরেক্টলি ট্রান্সফার করে। খেয়াল করো, রেজিস্টার ইনস্ট্রাকশন পয়েন্টার গুলো কি করে? ডাইরেক্টলি কি করে? রেজিস্টার কন্টেন্টস গুলোকে ট্রান্সফার করে। স্বাভাবিকভাবে ইনস্ট্রাকশন পয়েন্টের সাথে ডাইরেক্ট কথাটা জড়িত, আর ইনডাইরেক্ট কথাটার সাথে ইনস্ট্রাকশন পয়েন্টার জড়িত না। সেজন্য বলা হচ্ছে অ্যান ইনডাইরেক্ট জাম্প ডাজ নট অ্যাড টু দ্য ইনস্ট্রাকশন পয়েন্টার। তো এটা ইজিলি এভাবে মনে রাখা যায়। তো নেক্সট আমাদের যে ফিচার্স গুলো জাম্প ইনস্ট্রাকশনের ক্ষেত্রে, জাম্প উইথ রেজিস্টার কন্টেন্টের ক্ষেত্রে, জাম্প এক্স ফর এক্সাম্পল, এই যেখানে দেখো সেম কথা, এই যে আমরা কপি থেকে কপির অংশটা স্কিপ করে যাব, লাইনটা এভাবে পড়বো। জাম্প এক্স কপিস, মানে জাম্প এক্স কপি করে the contents of the AX register into the IP, মানে AX রেজিস্টারের কন্টেন্টটা IP তে কপি করে কে? জাম্প AX ইনস্ট্রাকশন। ফলে দেখো আমার লাইনটা এখন ইজি হয়ে গেছে। আমি যদি লাইনটা এভাবে পড়তাম, জাম্প AX ফর এক্সাম্পল কপিজ দ্য কন্টেন্টস অফ দ্য AX রেজিস্টার ইনটু দ্য IP, দেখো আমি লাইনটা বুঝতে একটু কঠিন হয়ে যাচ্ছে, টাফ হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি লাইনটা এভাবে পড়ি, জাম্প AX কপিজ দ্য কন্টেন্টস অফ দ্য AX রেজিস্টার ইনটু দ্য IP, তাহলে আমার জন্য লাইনটা বুঝতে ইজি হয়ে যায় যে জাম্প ইনস্ট্রাকশন কি করে? AX রেজিস্টারের কন্টেন্ট গুলো IP তে বা ইনস্ট্রাকশন পয়েন্টারে কপি করে। এটা হচ্ছে জাম্প AX এর কাজ। এরপর আরেকটা কি? allows a jump to any location within the current code segment, যে কোনো কারেন্ট কোড সেগমেন্টে কি করে? জাম্প কে অ্যালাউ করে। ইন 8036 অথবা অ্যাবাভ, 8036 এর উপরে যে ভার্সন গুলো আছে মাইক্রোপ্রসেসরে, জাম্প EX স্বাভাবিকভাবে 80386 এর উপর থেকে এবং 80386 এবং 80386 এর উপরের যে ভার্সন গুলো, সেগুলো তার AX টা কাজ করবে না, জাম্প AX টা কাজ করবে না। সেখানে কি কাজ করবে? জাম্প EX এক্সটেন্ডেড টা কাজ করবে। অলসো jumps to any location within the current code segment, এই যে কথাটাই এখানে আবার বলছে, এই যে jump any location within the current code segment, এই কথাটাই আবার এখানে বলে দিল। এরপর বলা হচ্ছে in protected mode the code segment can be 4 GB long, so a 32-bit offset address is needed, অর্থাৎ যে কোনো প্রোটেক্টেড মোডের ক্ষেত্রে, মানে এরকম 806 এর অ্যাবাভ ভার্সন গুলোতে যদি এরা প্রোটেক্টেড মোডে থাকে, তখন এদের মানে কোড সেগমেন্ট গুলো প্রোটেক্টেড মোডে থাকে, তখন এদের এটা লাগবে 4 GB লং, এবং এটার অফসেট অ্যাড্রেসটা হবে 32-bit অফসেট অ্যাড্রেস। এরপরে কন্ডিশনাল জাম্প বলা হচ্ছে কন্ডিশনাল জাম্প অলওয়েজ শর্ট জাম্পস ইন 8086 থেকে 80286, এটা মানে একটা কন্ডিশনাল জাম্পটা হচ্ছে শর্ট জাম্প কোথা থেকে? 80286 থেকে 80286 পর্যন্ত। শর্ট জাম্প মানে তোমরা জানো শর্ট জাম্পের রেঞ্জ হচ্ছে +127 বাইট থেকে -128 বাইট পর্যন্ত from the location following the conditional jump, মানে শর্ট জাম্পের যে লোকেশন, শর্ট জাম্পের যেটা রেঞ্জ, সেটাই কন্ডিশনাল জাম্পটা ফলো করে। আর 80386 থেকে 8086 থেকে 80286 তে বলে ফেললাম, 80286 এর পরেরটা হচ্ছে 80386। 80386 থেকে অ্যাবাভ যে ভার্সন গুলো আছে মাইক্রোপ্রসেসরে, সেখানে কন্ডিশনাল জাম্পস আর আইদার শর্ট অর নিয়ার জাম্প, অর্থাৎ +-32 কিলোবাইট, অর্থাৎ সেই ক্ষেত্রে হয়তো হয় আইদার শর্ট হবে নয়তো নিয়ার হবে। আর 8086 থেকে 80286 এর মধ্যে জাম্পটা হবে শর্ট জাম্প।
আর in 1664-bit mode of the Pentium 4 the near jump distance is +-2 gigabyte for the conditional jump. এটা যদিও তোমরা আগেও দেখে ফেলছো, +-2 gigabyte। এটা হচ্ছে কিসে 64-bit Pentium 4 এর ক্ষেত্রে। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে কন্ডিশনাল জাম্পের ক্ষেত্রে আরেকটা ফিচার হচ্ছে allows a conditional jump to any location within the current code segment। সেম কথা আগে যে কথাটা আমরা এখানে বলছি, এই যে কথাগুলো এখানে বলে আসছি, এই যে allows a jump to any location within the current code segment। তারপরে এই যে কথাটা এখানে বলছে also jumps to any location with the current code segment। এই সেম কথা, যদিও তোমরা এটা আগেও পড়ে আসছো, আমরা জানি। তো এই কথাটা এখানে আবার বলছে। এরপরে আরো কয়েকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন টেস্ট ফ্ল্যাগ বিট। যেটা তোমরা জানো যে টেস্টের অ্যাড্রেস বা টেস্টের যে রেজাল্ট সেটা ফ্ল্যাগ বিটে সেভ করা থাকে। আর ফ্ল্যাগ বিট গুলো হচ্ছে এই যেগুলা সাইন S 0 Z ক্যারি C প্যারিটি P ওভারফ্লো O, এগুলো হচ্ছে সব ফ্ল্যাগ বিট। এই যে ফ্ল্যাগ বিট হচ্ছে সাইন S থাকলে সেটা বুঝবো সাইন, Z থাকলে 0, C থাকলে ক্যারি, P থাকলে প্যারিটি, O থাকলে ওভারফ্লো, এগুলো হচ্ছে সব ফ্ল্যাগ বিট। if the condition under test is true, যদি টেস্ট করা মানে কি, টেস্ট করা মানে তো পরীক্ষা করা, যদি টেস্টটা পরীক্ষা করাটা ট্রু হয়, a branch to the label associated with the jump instruction occurs। অর্থাৎ একটা লেবেল জাম্প ইনস্ট্রাকশনের সাথে অ্যাসোসিয়েটেড একটা লেবেল ঘটবে, মানে একটা লেবেল দেয়া হবে তাকে। না, আমি লাইনটা আবার বলি। if the condition under test is true, যদি যে টেস্টটা করব সেটা যদি ট্রু হয়, তাহলে একটা জাম্প ইনস্ট্রাকশন অকার হবে যেখানে যেখানে a branch to the level associated with the jump। অর্থাৎ যেখানে তোমার একটা ব্রাঞ্চ টু দ্য লেভেল associated with the jump instruction occurs। অর্থাৎ একটা ব্রাঞ্চ এখানে কি হবে, একটা ব্রাঞ্চ অকার হবে, নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট হবে, বা ব্রাঞ্চের ব্যাপারটা ঘটবে। যে ব্রাঞ্চে কি থাকবে, একটা জাম্প ইনস্ট্রাকশন লেভেল যুক্ত একটা জাম্প ইনস্ট্রাকশন থাকবে। যে ব্রাঞ্চে লেভেল যুক্ত জাম্প ইনস্ট্রাকশন থাকবে সেই ব্রাঞ্চটা ঘটবে। লাইনটা এভাবে, লাইনটা প্রথমে একটু কনফিউজিং ছিল, যাই হোক। তাহলে যদি আমি লাইনটা আবার পড়ি, ইফ দ্য কন্ডিশন আন্ডার টেস্ট ইজ ট্রু, যদি কোনো একটা কন্ডিশন তুমি টেস্ট করার পরে কন্ডিশনটা যদি ট্রু পাইছো বা সত্যি হয়, তখন একটা ব্রাঞ্চ ঘটবে, একটা ব্রাঞ্চ উইল অকার, একটা ব্রাঞ্চ ঘটবে। সেই ব্রাঞ্চটা কেমন হবে, যে ব্রাঞ্চটাতে দ্য লেভেল অ্যাসোসিয়েটেড উইথ দ্য জাম্প ইনস্ট্রাকশন, জাম্প ইনস্ট্রাকশন মাধ্যমে একটা লেভেল অ্যাসোসিয়েটেড অবস্থায় থাকবে। ইফ ফলস, যদি এই কন্ডিশন আন্ডার টেস্ট যদি ফলস হয়, নেক্সট সিকোয়েন্সিয়াল স্টেপ ইন প্রোগ্রাম এক্সিকিউট। অর্থাৎ তখন এটার এই একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা এক্সিকিউট হবে না, অকার হবে না, ঘটবে না, একটা নেক্সট সিকোয়েন্সিয়াল স্টেপ, একটা প্রোগ্রামের নেক্সট সিকোয়েন্সিয়াল স্টেপটা ঘটবে। ফর এক্সাম্পল এ জেসি, এটা একটা ইনস্ট্রাকশন, জেসি উইল জাম্প ইফ দ্য ক্যারি বিট ইজ সেট। ফর এক্সাম্পল আ জেসি উইল জাম্প, মানে এই যে এই ইনস্ট্রাকশনটা ঘটবে ইফ দ্য ক্যারি বিট ইজ সেট, যদি ক্যারি বিটটা সেট থাকে, এবং ক্যারি বিট যদি আবার এটা যদি ক্যারি বিট সেট না থাকে, তাহলে এটা ঘটবে না, এই জেসি ইনস্ট্রাকশনটা হবে না। সো এটা হচ্ছে ফলস হওয়ার ক্ষেত্রে এটা আসছে। এরপরে এখানে আরো কতগুলো জাম্প ইনস্ট্রাকশন ক্ষেত্রে সাইন নাম্বারের ক্ষেত্রে বলা আছে এই এই জিনিসগুলো। তো এই লাইনগুলো, এই তিনটা পয়েন্ট আমরা স্কিপ করে যাব। এরপর আসছে লুপ। লুপের ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখে আছি, আমাদের আর কয়েকটা স্লাইড আছে। এখানে মেবি আরো কয়েকটা স্লাইড আছে, ওরা ওগুলো এখানে ইনক্লুড করে নাই, আরো কয়েকটা স্লাইড থাকার কথা। কল রেট পর্যন্ত দিয়ে শেষ করে দিচ্ছে। এরপরে ইন্টারাপ্ট করতে, যদি ইন্টারাপ্টেড আসলে ইন্টারাপ্টেড আলাদা একটা চ্যাপ্টার আছে, সেটা ইন্টারাপ্টেড এখানে ইউজ করে নাই। কিন্তু মেশিন কন্ট্রোলের এটা তো থাকার কথা, মেশিন কন্ট্রোল এন্ড মিসেলেনিয়াস ইনস্ট্রাকশনস, এটা থাকার কথা। এই অংশ এগুলো লাগবে, এগুলো সবগুলো লাগবে, এগুলো আমাদের চ্যাপ্টার অবজেক্টিভে এগুলো আমরা পড়ে আসছি, চ্যাপ্টার অবজেক্টিভে পড়ে আসছি। যদি চ্যাপ্টার অবজেক্টিভ ইন্টারপ্রেটের ব্যাপারটাও ছিল, এই যে চ্যাপ্টার অবজেক্টিভে আমরা এই জিনিসগুলো পড়ছি, কিন্তু এই যে এগুলো কিন্তু সবগুলো আসবে, এই এন্টার লিভ, এগুলো সবগুলো কিন্তু এখানে আসবে। তো যাই হোক, এগুলো যেগুলো আমাদের স্লাইডে বা পিডিএফে থাকবে না, সেগুলো আমরা আমাদের পরবর্তী বই থেকে আমরা কভার করবো, চিন্তার কোনো কারণ নেই। আমরা আগে স্লাইড শেষ করে ফেলি। আচ্ছা, এখানে কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশনের জন্য তোমাদের এই কিছু জিনিস, যেমন এখানে একটা প্রথমে একটা টেবল আছে, তোমরা অবশ্যই এই টেবলটা মিস করবে না, ঠিক আছে? অবশ্যই এই টেবলটা মিস করবে না। এই যে কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশনের ক্ষেত্রে
অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হবে এটা, টেস্টেড কন্ডিশন হচ্ছে এটা, অপারেশন হচ্ছে এটা। যেমন এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ জে এ, এটা যদি টেস্ট কন্ডিশন প্রথমে দেখবা টেস্ট কন্ডিশন, তারপর হবে তারপর এটা দেখবা, তারপরে এটার ইলাবোরেশন দেখবা। যেমন যদি জেড মানে এটা হচ্ছে টেস্টেড কন্ডিশন, মানে এটা সবগুলো কি তোমরা নিশ্চয়ই জানো, মনে আছে। একটা এগুলোকে বলা হয় ফ্ল্যাগ বিট জেড সি এস পি ও এরকম থাকলে এদেরকে বলা হয় ফ্ল্যাগ বিট। যেমন দেখো এখানে এটা দেখো ও ও ইকুয়াল টু 1, এটা কিন্তু 0 ইকুয়াল টু 1 না, এগুলো হচ্ছে 0। খেয়াল করছো? দেখো তো স্টুডেন্টরা, দেখছো Yes, sir. 0 এবং ও দুটোর মধ্যে ডিফারেন্স আছে কিনা? Yes, sir. তাহলে বুঝতে হবে ও হচ্ছে ওভারফ্লো, পি হচ্ছে প্যারিটি, এস হচ্ছে কি সাইন, এস হচ্ছে সাইন, জেড হচ্ছে কি, জেড হচ্ছে 0 বিট, সি হচ্ছে ক্যারি। মনে থাকবে? Yes, sir. ভুলে গেছো? আবার দেখাই একটু, এই যে দেখো, এটা মুখস্থ করে ফেলো, মাথার মধ্যে ঢুকাই ফেলো। সাইন মানে এস মানে সাইন, জেড মানে 0, সি মানে ক্যারি, পি মানে প্যারিটি, ও মানে ওভারফ্লো। সো ওই জিনিসগুলো এখানে দেখা দেয়া আছে, দেখো দেখছো জেড সি ওগুলো, এর বাইরে আর কিছু নাই কিন্তু। সো আমি তোমাদের একটু বলি, খেয়াল করো। প্রথমে টেস্টেড কন্ডিশন, অর্থাৎ ওই যে ফ্ল্যাগ বিটের কন্ডিশন যদি ট্রু অথবা ফলস যে কথাগুলো বলছে, যে ওই টেস্টেড কন্ডিশন টেস্ট করা অর্থাৎ পরীক্ষা করা, যদি জেড ইকুয়াল টু 0 হয় এবং সি ইকুয়াল টু 0 হয়, তখন আমি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা পাবো সেটা হচ্ছে জে এ। সেটা হচ্ছে কি জে এ। জে এর ইলাবোরেশন কি? জাম্প ইফ অ্যাবাভ। এই যে জে মানে জাম্প, এ মানে অ্যাবাভ, জাম্প ইফ অ্যাবাভ। খেয়াল করো, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। একটু মনোযোগ দিয়ে এবং টেকনিক অ্যাপ্লাই করে পড়লে ইজিলি মনে রাখতে পারবা। যদি জেড ইকুয়াল টু 0 হয়, সি ইকুয়াল টু 0 হয়, তখন হবে জে এ, মানে জাম্প ইফ অ্যাবাভ। যদি ক্যারি 0 হয় তাহলে হবে জে এ ই, জাম্প ইফ অ্যাবাভ এন্ড ইকুয়াল। দেখো জাম্প ইফ অ্যাবাভ অর ইকুয়াল, জাম্প ইফ অ্যাবাভ অর ইকুয়াল। এই যে জাম্প, জে মানে জাম্প, এ মানে অ্যাবাভ, ই মানে ইকুয়াল। তারপর সি ইকুয়াল টু 1 হইলে জে বি, জাম্প ইফ বিলো। জে বি মানে এ মানে অ্যাবাভ, বি মানে বিলো, সি ইকুয়াল টু 1 হইলে। আবার জেড ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 1 হইলে জাম্প ইফ বিলো অর ইকুয়াল, জাম্প ইফ বিলো অর ইকুয়াল। এই যে জে বি ই। সি ইকুয়াল টু 1 হলে জে সি, জাম্প ইফ ক্যারি। জেড ইকুয়াল টু 1 হলে জে ই অর জে জেড, জাম্প ইফ ইকুয়াল অর জাম্প ইফ 0। জেড ইকুয়াল টু 0, এস ইকুয়াল টু 0 হলে জে জি, জি মানে গ্রেটার দেন, জে জি ই মানে গ্রেটার ইকুয়াল, এল মানে লেস দেন, এল ই মানে জাম্প ইফ লেস অর ইকুয়াল। এভাবে দেখো প্রতিটার শর্ট ফর্ম এখানে দেয়া আছে, তার ইলাবোরেট ফর্মটা এখানে দেয়া আছে। নিশ্চয়ই এখন সবাই পারবে? Yes, sir. পারবো স্যার। এই টেবলটা অবশ্যই শিখবে, এই টেবলটা তোমাদের স্লাইডে কিন্তু দেয়া নাই। এই টেবলটা অবশ্যই পড়তে এবং শিখতে হবে খুব মনোযোগ দিয়ে, ভালো করে। ঠিক আছে? একইভাবে এখানে কন্ডিশনাল সেট ইনস্ট্রাকশন, এটাও তোমরা পড়বে। কন্ডিশনাল সেট ইনস্ট্রাকশন, এর আগে একটা কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন, আর এগুলো আছে কন্ডিশনাল সেট ইনস্ট্রাকশন। সেম ওয়েতে সেট এ, সেট অ্যাবাভ, সেট এ ই অ্যাবাভ এন্ড ইকুয়াল, সেট বি বিলো, সেট বি বিলো এন্ড ইকুয়াল, বিলো অর ইকুয়াল, সেট সি ক্যারি, সেট ই ইকুয়াল অর Equal. 0, ইকুয়াল অর 0, সেট জি গ্রেটার দেন, জি জি ই গ্রেটার ইকুয়াল, এল লেস দেন, এল ই লেস ইকুয়াল। এই দেখছো ও আগের মতো সবগুলো সেম। ভেরি ইজি, ভেরি ইজি। এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নাই, একটু পড়ালেখা করতে হবে, সময় দিতে হবে। এরপরে আমরা চলে আসি আমাদের পরের স্লাইডে, সেটা হচ্ছে লুপ। এই যে লুপ, লুপ থেকে তোমরা কথা থেকে বুঝতে পারছো, যদি লুপ কথার সাথে তোমরা খুব ভালো করে পরিচিত। আমরা যে এরকম অসংখ্য লুপ শিখে আসি, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এরকম অনেকগুলো লুপ আমরা আগে শিখে আসছি। সো তো এরকম এই লুপের যে বিষয়টা বা যে লুপের যে কনসেপ্ট, তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেও বা তোমার এই যে প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশনে লুপের ব্যাপারটা আসবে। তো বলা হচ্ছে দেখো, কম্বিনেশন অফ এ ডিক্রিমেন্ট সিএক্স এন্ড দা জে এন্ড জেড কন্ডিশনাল জাম্প। অর্থাৎ লুপটা হচ্ছে যে একটা ডিক্রিমেন্ট, একটা ইনস্ট্রাকশন সিএক্স আর একটা ইনস্ট্রাকশন জে এন্ড জেড, এই দুইটা কন্ডিশনাল, মানে এই যে জে এন্ড জেড এটা হচ্ছে কন্ডিশনাল জাম্প, এটা এবং সিএক্স এর কম্বিনেশন হচ্ছে লুপ। ইন 8086 থেকে 80286 পর্যন্ত লুপ ডিক্রিমেন্টস সিএক্স কিভাবে? if cx is not equal to 0, it jumps to the address indicated by the label. If cx is not equal to 0, it jumps to the address indicated by the label.
if cx becomes 0 মানে cx equal to 0 হয়, the next sequential instruction executes. তাহলে cx যদি 0 না হয়, cx is not equal to যদি 0 হয়, it jumps to the address indicated by the label. এটা লেভেলের মধ্যে যে অ্যাড্রেসটাতে যেতে বলবে সেই অ্যাড্রেসটাতে জাম্প করবে। লেভেলের মধ্যে এটা একটা লেভেল দেয়া থাকবে আর কি, লেভেল যে তুমি ওখানে যাবা, লেভেলে যে ইনস্ট্রাকশন দেয়া থাকবে সেই অ্যাড্রেসে জাম্প করবে, লেভেলে যে অ্যাড্রেস দেয়া থাকবে। আর যদি cx এর মান 0 হয় তাহলে লেভেলে যে অ্যাড্রেস দেয়া থাকবে সেখানে না গিয়ে নেক্সট অ্যাড্রেসে বা নেক্সট ইনস্ট্রাকশনে, সিকোয়েন্সিয়াল ইনস্ট্রাকশনে চলে যাবে, নেক্সট ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে। এরপরে কন্ডিশনাল লুপস, লুপের মধ্যে কন্ডিশনাল লুপ হইতে পারে, সেটা হচ্ছে লুপ ইনস্ট্রাকশন অলসো হ্যাজ কন্ডিশনাল ফর্মস। এটা হচ্ছে লুপ ই আর হচ্ছে লুপ এন্ড ই। লুপ ই হচ্ছে লুপ হোয়েন ইকুয়াল, লুপ হোয়েন ইকুয়াল, লুপ এন্ড ই মানে হচ্ছে লুপ নট ইকুয়াল, লুপ হোয়েন নট ইকুয়াল। Loop E, loop while equal, instruction jumps if cx is not equal to 0 while an equal condition exists. That is, will exit loop if the condition is not equal or the cx register decrements to 0. অর্থাৎ যদি এটা cx টা এটা হচ্ছে কন্ডিশনাল লুপের ক্ষেত্রে, এটা আবার ওই আগের লুপের মতো হবে না। তাহলে কন্ডিশনাল লুপের ক্ষেত্রে যদি cx এর মান 0 না হয় তাহলে কি হবে, এটা লুপ থেকেই বের হয়ে যাবে, will exit the loop if the condition is not equal to the cx or রেজিস্টার ডিক্রিমেন্টস টু 0, অর্থাৎ সে লুপ থেকে বের হয়ে যাবে এই ক্ষেত্রে। আর যদি লুপ ইজ নট ইকুয়াল টু 0 হয়, while not equal to 0, সেক্ষেত্রে কি হবে, জাম্প if cx is not equal 0 while a not equal condition exists, তখন কি হবে, will exit loop if the condition is equal or the cx register decrements to 0. তাহলে দেখো যদি তোমার এখানে এই ক্ষেত্রে এই যে ইনস্ট্রাকশনটা এটা দুইটা ক্ষেত্রে প্রযোজ্য, cx is not equal to 0 দুইটা ক্ষেত্রে প্রযোজ্য হবে, কিন্তু প্রথমটা হচ্ছে লুপ ই ক্ষেত্রে হচ্ছে যখন এটা ইকুয়াল কন্ডিশন এক্সিস্ট আর এটা হচ্ছে নট ইকুয়াল কন্ডিশন এক্সিস্ট। এটা লুপ এন এর ক্ষেত্রে হচ্ছে নন ইকুয়াল কন্ডিশন, আর লুপ ই এর ক্ষেত্রে হচ্ছে শুধু ইকুয়াল কন্ডিশন এক্সিস্ট করে। আর শুধু ইকুয়াল কন্ডিশন যখন এক্সিস্ট করে তখন সে লুপটা এক্সিট করবে ইফ দ্য কন্ডিশন ইজ নট ইকুয়াল অর দ্য cx রেজিস্টার ডিক্রিমেন্টস টু 0। আর এক্ষেত্রে লুপ এন এর ক্ষেত্রে যখন লুপ while নট ইকুয়াল হবে তখন উইল এক্সিট দ্য লুপ ইফ কন্ডিশন ইজ ইকুয়াল। এখানে হচ্ছে লুপ এক্সিট করবে কখন, যদি কন্ডিশন ইজ নট ইকুয়াল হয়, আর এখানে লুপ এক্সিট করবে কখন, যখন কন্ডিশন ইকুয়াল হবে। অর্থাৎ ইকুয়ালের ক্ষেত্রে যদি নট ইকুয়াল হয় তাহলে লুপ এক্সিট করবে, আর নট ইকুয়ালের ক্ষেত্রে যদি কন্ডিশন ইকুয়াল হয় তখন সেক্ষেত্রে লুপ এক্সিট করবে। কথাটা কি বুঝতে পারছো তোমরা স্টুডেন্টস? আমি কথাটা আবার বলি, লুপ যদি ইকুয়াল হয়, লুপ while ইকুয়াল মানে লুপ ই, এটা যদি হয় তো সেক্ষেত্রে উল্টা হবে, অর্থাৎ লুপ এক্সিট করবে কখন, যখন কন্ডিশনটা ইজ নট ইকুয়াল হবে। আবার লুপ while নট ইকুয়াল এর ক্ষেত্রে কন্ডিশন লুপ এক্সিট করবে যখন কন্ডিশন ইজ ইকুয়াল হবে। নট ইকুয়াল এর ক্ষেত্রে যদি কন্ডিশন ইকুয়াল হয় তাহলে লুপ এক্সিট করবে, আর ইকুয়াল এর ক্ষেত্রে যদি কন্ডিশন নট ইকুয়াল হয় তখন সেক্ষেত্রে লুপ এক্সিট করবে। তোমাকে বুঝতে পারছো? আশা করি এটা মনে থাকবে। আর এরপরে হচ্ছে আমাদের যে 6.3 যে আমাদের যে টপিক সেটা হচ্ছে প্রসিডিউরস। প্রসিডিউরের মধ্যে আমাদের এখানে আমাদের কয়েকটা আমরা প্রসিডিউর আমরা এখানে দেখবো, যেমন আমি তোমাদেরকে একটা বলে যাই। প্রসিডিউর এটা আজকে স্লাইড অবশ্য বেশি নাই, জাস্ট 29টা স্লাইড, এটা আমি শেষ করে এরপরে নেক্সট বই থেকে যে রিমেইনিং পার্টটা থাকবে সেটা বই থেকে আমি নেক্সট ক্লাস তোমাদেরকে দেখাবো। A procedure is a group of instruction that usually performs one task. Procedure মানে কি, যে কোনো একটা কাজ করবে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস থাকবে, তাই তো? সেটাই বলা হচ্ছে, মানে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন থাকবে, সেটা হচ্ছে বলা হচ্ছে প্রসিডিউর হচ্ছে গ্রুপ অফ ইনস্ট্রাকশন যেটা একটা নির্দিষ্ট কাজ করবে। সাবরুটিন, মেথড অর ফাংশন ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ এনি সিস্টেমস আর্কিটেকচার বা প্রসিডিউর। অর্থাৎ যে কোনো একটা প্রসিডিউরের মধ্যে এই জিনিসগুলো থাকবে, সাবরুটিন থাকবে, মেথড থাকবে, ফাংশন থাকবে, ইত্যাদি থাকবে। আর প্রসিডিউর ইজ এ রিইউজেবল সেকশন। প্রসিডিউর হচ্ছে এমন একটা জিনিস যেটা রিইউজ করা যায় of the software stored in memory once, used as often as necessary. অর্থাৎ তুমি এটাকে একবার সেভ করে ফেলছো, memory once stored in the memory once, তুমি এটাকে একবার সেভ করে ফেলছো কিন্তু used as often as necessary, যখন তোমার দরকার, যখনই তোমার প্রয়োজন হবে তখন তুমি চাইলে এটাকে ইউজ করতে পারো। সেজন্য এটাকে বলা হয় প্রসিডিউরটাকে তুমি সেভ করছো একবার, কিন্তু তুমি চাইলে এটা কি করতে পারো, এটাকে রিইউজ করতে পারো, সেজন্য এটাকে বলা রিইউজেবল সেকশন। এরপর বলা হচ্ছে সেভস মেমোরি স্পেস এন্ড মেক্স ইট ইজিয়ার টু ডেভেলপ সফটওয়্যার। সেভস মেমোরি স্পেস, এটা অনেক বেশি মেমোরি স্পেস সেভ করে, এন্ড মেক্স ইট ইজিয়ার টু ডেভেলপ সফটওয়্যার, এবং সফটওয়্যার ডেভেলপ করে এটা অনেক কাজে দেয়। এরপরে বলা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজও আছে, এগুলো এতক্ষণ অ্যাডভান্টেজ বললাম, ফিচার্স বললাম, ফিচার্স এর মধ্যে ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ অফ প্রসিডিউর ইজ টাইম ইট টেকস দ্য কম্পিউটার টু লিঙ্ক টু এন্ড রিটার্ন ফ্রম ইট। অর্থাৎ এটার যে টাইমটা সে নেয় কম্পিউটার সাথে লিঙ্ক করার জন্য, কম্পিউটার থেকে আবার বের হয়ে যাওয়া, রিটার্ন ফ্রম দিস, এটা রিটার্ন ফ্রম দ্য কম্পিউটার, এটা যে টাইমটা সে নেয় এটা হচ্ছে তার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ। কল লিঙ্কস টু দ্য প্রসিডিউর
the return বা ret return বা এটা হচ্ছে রিটার্ন ইনস্ট্রাকশন রিটার্নস ফ্রম দ্য প্রসিডিউর কল ইনস্ট্রাকশনে কি করে যে কম্পিউটারের সাথে লিংক করে আর রিটার্ন ইনস্ট্রাকশনটা কম্পিউটার থেকে রিটার্ন করে ওকে এই যে কাজটা হয় এই কাজটা এই কাজটা ক্ষেত্রে যে টাইমটা প্রসিডিউর নেয় সেটা আসলে এটা ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজেস তাহলে এই যে কম্পিউটারের সাথে লিংক করার জন্য যে ইনস্ট্রাকশন দরকার সেটা হচ্ছে কল মনে রাখবে আর এটাতে রিটার্ন করার জন্য যে ইনস্ট্রাকশন সেটা হচ্ছে ret call pushes the address of the instructions following the call that is a call on the stack এই কল ইনস্ট্রাকশনের মাধ্যমে কি করে সে অ্যাড্রেস কে pushes the address কে পুশ করে the stack stores the return address when a procedure is called during a program অর্থাৎ যখনই তুমি একটা কল ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে তখন স্ট্যাক কি করবে একটা রিটার্ন অ্যাড্রেসও সে সেভ করে ফেলবে কারণ তুমি যখনই কল ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবা এর পরের ইনস্ট্রাকশন রিটার্ন ইনস্ট্রাকশন তাই না তাহলে কল ইনস্ট্রাকশনের পরে পরেই রিটার্ন ইনস্ট্রাকশনে কাজ করবে সেটাই বলা হচ্ছে দেখো এরপরে রিটার্ন ইনস্ট্রাকশন রিমুভস অ্যান অ্যাড্রেস ফ্রম দ্য স্ট্যাক সো দ্য প্রোগ্রাম রিটার্নস দ্য ইনস্ট্রাকশন ফলোইং দ্য কল অর্থাৎ আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আবার ফিরে যাবে রিটার্ন ইনস্ট্রাকশন রিমুভস অ্যান অ্যাড্রেস ফ্রম দ্য স্ট্যাক মানে রিটার্ন ইনস্ট্রাকশনে স্ট্যাক থেকে একটা অ্যাড্রেস মুছে দেয় এবং ফলে কি হয় প্রোগ্রামটা আবার প্রোগ্রাম রিটার্নস দ্য ইনস্ট্রাকশন ফলোইং দ্য কল অর্থাৎ কল ইনস্ট্রাকশনের যে আগের জায়গাটা সেটাতে রিটার্ন করে এটা হচ্ছে কল এবং রিটার্নের যে বিষয়টা procedures that are to be used by all software should be written as far procedures that are used by a given task are normally defined as near procedures most procedures are near procedures তাহলে এখানে দুইটা একটা হচ্ছে far procedure এটা হচ্ছে near procedure far procedure কে বলা যে far procedure যে সফটওয়্যারগুলোর মাধ্যমে হয় সেটাকে বলা হয় গ্লোবাল সফটওয়্যার আর নিয়ার প্রসিডিউর গুলো যে সফটওয়্যার মাধ্যমে বলা হয় সেটা হচ্ছে লোকাল সফটওয়্যার সেটা তোমরা ইজিলি এখান থেকে বুঝতে পারো এরপর হচ্ছে কল ইনস্ট্রাকশনটা সম্বন্ধে এখানে ডিটেইলস এখানে এখন বলা হচ্ছে যদিও প্রসিডিউরের আন্ডারে এখানে যে কল এবং রিটার্নের কথা বলা হয়েছিল এখানে কল এবং রিটার্নের কথা ক্ষেত্রে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে মেইনলি প্রসিডিউরের আন্ডারে বলা হয়েছে কিন্তু কল সম্বন্ধে আলাদা বলা হয় না সেটা এখন আলাদা করে বলা হচ্ছে কল ইনস্ট্রাকশন ক্ষেত্রে যেটা বলা হচ্ছে দেখো ট্রান্সফারস দ্য ফ্লো অফ দ্য প্রোগ্রাম টু দ্য প্রসিডিউর ট্রান্সফারস দ্য ফ্লো অফ দ্য প্রোগ্রাম টু দ্য প্রসিডিউর অর্থাৎ প্রসিডিউরের ক্ষেত্রে একটা প্রোগ্রামের যে প্রসিডিউর সেখানে ফ্লোটা সেখানে কোনো যে কোনো কিছু বা যে কোনো ইনস্ট্রাকশনটাকে সে কি করে ট্রান্সফার করে ফলে এটার ফ্লোটা প্রোগ্রামের ফ্লোটা প্রসিডিউরের মধ্যে যে প্রোগ্রাম সেটা ফ্লোটা ঠিক থাকে কল ইনস্ট্রাকশন ডিফার্স ফ্রম দ্য জাম্প ইনস্ট্রাকশন বিকজ আ কল সেভস আ রিটার্ন অ্যাড্রেস অন দ্য স্ট্যাক কল ইনস্ট্রাকশন কি করে জাম্প ইনস্ট্রাকশন থেকে অবশ্যই ডিফারেন্ট কারণ কল ইনস্ট্রাকশন সেভ করে জায়গা সেভ করে কারণ কল ইনস্ট্রাকশন এক্সিকিউট করার সাথে রিটার্ন ইনস্ট্রাকশন স্ট্যাকে জায়গা দখল করে ফেলে মানে রিটার্ন ইনস্ট্রাকশনের জন্য আলাদা কোনো স্পেস লাগে না যেমন এটা মেমোরি স্পেস সেভ করে যেটা একটু আগে বললো যে কল ইনস্ট্রাকশন কি করে সেভস রিটার্ন অ্যাড্রেস অন দ্য স্ট্যাক মানে কল ইনস্ট্রাকশনের মাধ্যমে রিটার্ন ইনস্ট্রাকশনটা স্ট্যাকে জায়গা করে নেয় the return address returns control to the instruction that immediately follows the call in a program যেটা একটু আগে যে কথাটা একটু আগে বলছে এখানে বলছে যে এই যে এখানে return instruction removes an address from the stack so the program returns to the instruction following the call অর্থাৎ কল ইনস্ট্রাকশনের আগের জায়গাটাতে চলে আসে সেটা এখানে বলছে the return address returns control to the instruction that immediately follows the call in a program when a return instruction executes যখন return instruction এক্সিকিউট করবে তখন সাথে সাথে কল ইনস্ট্রাকশনের আগের জায়গায় সে কি করবে কন্ট্রোলটাকে রিটার্ন করে দিবে এটাই বলছে the return address returns control to the instruction that immediately follows the call in a program মানে কল ইনস্ট্রাকশনের পরে যে ইনস্ট্রাকশন ফলো হবে সেটা হচ্ছে রিটার্ন ইনস্ট্রাকশন আর এরপরে বলছে হোয়াই সেভ দ্য আইপি অর ইআইপি অন দ্য স্ট্যাক কেন আমরা আইপি মানে ইনস্ট্রাকশন পয়েন্টার অথবা এক্সটার্নাল ইনস্ট্রাকশন পয়েন্টারটা আমরা স্ট্যাকে সেভ করব বলা হচ্ছে দ্য ইনস্ট্রাকশন পয়েন্টার অলওয়েজ পয়েন্টস টু দ্য নেক্সট ইনস্ট্রাকশন ইন দ্য প্রোগ্রাম অর্থাৎ ইনস্ট্রাকশন পয়েন্টারটা সবসময় পরবর্তী প্রোগ্রামকে সে ইনস্ট্রাক্ট করে বা পয়েন্ট করে ফর দ্য কল ইনস্ট্রাকশন for the call instruction the contents of IP or EIP are pushed onto the stack call instruction এর ক্ষেত্রে IP অথবা EIP এর কন্টেন্ট গুলো ইনস্ট্রাকশন পয়েন্টার অথবা এক্সটার্নাল ইনস্ট্রাকশন পয়েন্টারের যে কন্টেন্ট গুলো সেগুলো স্ট্যাকে পুশ করা হয় program control passes to the instruction following the call after a procedure ends অর্থাৎ একটা প্রসিডিউর অংশের এই কথা আগেও বলা হয়েছে সেম কথা একটা প্রসিডিউর যখন এন্ড হয়ে যাবে তখন কি হবে কন্ট্রোলটা কার কাছে কন্ট্রোলটা চলে আসবে প্রোগ্রাম কন্ট্রোল পাসেস দ্য ইনস্ট্রাকশন মানে প্রোগ্রাম এটা আমাদের এই চ্যাপ্টারে প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশন নিয়ে তা প্রোগ্রাম কন্ট্রোলটা কি করবে এই ইনস্ট্রাকশনটা কোথায় পাস করে দিয়ে কলের কাছে পাস করে দেবে মানে কলের জায়গায় চলে আসবে আগের প্রিভিয়াস জায়গায় চলে আসবে প্রোগ্রাম কন্ট্রোল পাসেস টু দ্য ইনস্ট্রাকশন ফলোইং দ্য কল
Figure 6.6 shows the return address that is IP stored on the stack and the call to the procedure. অর্থাৎ ফিগার 6.6টা একটা একটা যে কলের যে কাজগুলো হচ্ছে বা যে কথাগুলো আমরা এখন দেখলাম সেগুলাই মেইনলি এখানে কি করবে, এইটা এই জায়গাটা এখানে শো করবে। তো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ফিগার 6.6 দ্য ইফেক্ট অফ এ ফিগার 6.6টা বলছে কি দেখো, দ্য ইফেক্ট অফ এ কল অন দ্য স্ট্যাক অ্যান্ড দ্য ইনস্ট্রাকশন পয়েন্টার। তাহলে দেখো এখানে একটা কল ইনস্ট্রাকশন জেনারেট হইলো, কল ইনস্ট্রাকশন জেনারেট হলে কল ইনস্ট্রাকশনটা কোথায়, নিয়ার কল আর কি, এটা নিয়ার কল হতে পারে ফার কল হতে পারে। নিয়ার কলটা কোথায় চলে গেছে, প্রসিডিউরে চলে গেছে। নিয়ার কলটা কোথায় চলে গেছে, প্রসিডিউরে চলে গেছে। এবং এখান থেকে তার এখান থেকে আরেকটা আরেকটা ইনস্ট্রাকশনের মাধ্যমে সেটা রিটার্ন হবে, মানে স্ট্যাক পয়েন্টারে একটা তার জন্য একটা রিটার্ন অ্যাড্রেস সেভ করা থাকবে। যে স্ট্যাক, এটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার, এসপি বলে স্ট্যাক পয়েন্টার, এটা হচ্ছে স্ট্যাক। হ্যাঁ, মেমোরি সেগমেন্টের স্ট্যাক, এটা হচ্ছে স্ট্যাক সেগমেন্ট মেমোরি লোকেশনের মধ্যে। তো এখানে একটা অ্যাড্রেস, রিটার্ন অ্যাড্রেস তার জন্য সেভ করা থাকবে। সো এটা হচ্ছে কল ইনস্ট্রাকশন। আর এটা হচ্ছে এই যে এসপি বিফোর কল। আর স্ট্যাক সেগমেন্ট এটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার, এটা হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, আর এটা হচ্ছে আইপি মানে ইনস্ট্রাকশন পয়েন্টার। তো ইনস্ট্রাকশন পয়েন্টার প্রথমে কত ছিল, ইনস্ট্রাকশন পয়েন্টার ছিল তোমার কোথা থেকে আসবে, যে 003 থেকে 10003 থেকে, অর্থাৎ এদের পর্যন্ত তো ওর অ্যাড্রেস আছে। 10003 থেকে ওর কলটা হবে, কলটা গিয়ে কোথায় যাবে, কলটা গিয়ে A000 যাবে, A000H বা A000 গিয়ে ওর কলটা যাবে। সেটার সাথে আমি যদি এটার সাথে যদি যোগ করি, যোগ করার পরে এসপির সাথে যদি যোগ করি, যোগ করার পর আমি এটা পাবো। এখানে এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে যাব। সো এইটা হচ্ছে কলের, এটা যে কলের যে ইনস্ট্রাকশন, কলের ক্ষেত্রে যে জিনিসটা আমরা সেটা এখানে মেইনলি এটা ইজিলি এখান থেকে দেখতে পারি। কলের যে বিষয়টা এক্সপ্লেনেশনটা এখানে দেওয়া আছে। আর এরপরে হচ্ছে কলস উইথ রেজিস্টার অপারেন্ডস, এটা আমরা স্কিপ করে যাচ্ছি। এই আগের পেজ আগের স্লাইড স্কিপ করে। রিটার্ন সেম, রিটার্নের ক্ষেত্রে হচ্ছে এটা রিড মানে আরইটি মানে রিটার্ন ইনস্ট্রাকশন রিমুভস আ 16 বিট নাম্বার অর 32 বিট নাম্বার এন্ড প্লেসেস ইট ইন আইপি এন্ড সিএস। মানে আইপি মানে ইনস্ট্রাকশন পয়েন্টার, সিএস মানে হচ্ছে কোড সেগমেন্ট। অর্থাৎ 16 বিটটাকে বাদ দেয়, রিমুভস দ্য 16 বিট অর 32 বিট নাম্বার, মানে 16 বিট অথবা 32 বিটকে বাদ দেওয়ার পরে রিটার্ন ইনস্ট্রাকশনটা কোথায় প্লেস করে, প্লেসেস ইট ইন আইপি এন্ড সিএস। ফিগার 6.8 shows how the call instruction links to a procedure, যেটা তোমরা জানো একটু আগে যেটা বলছি, কিভাবে কল ইনস্ট্রাকশন প্রসিডিউর একটা লিংক একটা প্রসিডিউরের মধ্যে লিংক করে। and how return instruction returns মানে এই যে রিটার্ন ইনস্ট্রাকশন রিটার্নস ইনটু 8086 এর কোর টু অপারেটিং ইন দা রিয়েল মোড। দেখো বলা হচ্ছে the effect of return instruction on the stack and instruction pointer। যেমন দেখো একটু আগে যেটা তোমাদেরকে এখানে বলছিলাম যে সেম জিনিসটা, এই যে কল, তারপর এখানে এগুলো অ্যাড্রেস, তারপরে এই যে 10003, দেখো তো মিলে গেছে কিনা, দেখো এই যে এখানে প্রসিডিউরের মধ্যে এখানে কল ইনস্ট্রাকশনটা এখানে জাম্প করলো, এই জাম্প ইনস্ট্রাকশনের মধ্যে, কলটা তো জাম্পের মধ্যে, কল এখানে মানে এই অ্যাড্রেসের মধ্যে ওকে কল করা হইলো, কল ইনস্ট্রাকশনটা এই অ্যাড্রেসে চলে গেছে, মানে এই অ্যাড্রেসকে রেফার করছে কল ইনস্ট্রাকশনের মাধ্যমে। তো এই অ্যাড্রেসকে রেফার করার পরে এখানে যখন আবার রিটার্ন ইনস্ট্রাকশন থাকবে সেম ওয়েতে দেখো এই যে রিটার্ন ইনস্ট্রাকশন আবার এখানে ব্যাক করবে কোথায়, 10003 এই যে এখানে 0003 আছে না, এটা হচ্ছে 10003, এখানে রিটার্ন ইনস্ট্রাকশনটা ব্যাক করবে। দেখো বাকিগুলো সব ঠিকই আছে, একই রকম আছে। দেখো এই যে রিটার্ন ইনস্ট্রাকশনটা 10003 তে ব্যাক করলো। আর এটা হচ্ছে আগেটা যেগুলো নিয়ার কল ছিল, এটা হচ্ছে নিয়ার রিটার্ন। আর স্ট্যাকের এইগুলো জিনিসগুলো আগের মতোই আছে। স্ট্যাকের প্রথমে যে অ্যাড্রেসটা ছিল, প্রথম অ্যাড্রেসটা ছিল A FFFD তে, পরে রিটার্ন করার পরে চলে গেছে কোথায়, A QFF এ চলে গেছে। এই যে দেখো QFF এ রিটার্ন করার পরে এটা স্ট্যাক পয়েন্টারটা উপরে চলে গেছে। তো এটা হচ্ছে রিটার্নের কাজটা এখানে শো করছে। তো এগুলোর মাধ্যমে এটার মাধ্যমে আমাদের যে জিনিসগুলো ভালো করে আমরা বোঝার চেষ্টা করবো, কল ইনস্ট্রাকশন রিটার্ন ইনস্ট্রাকশন খুব ভালো করে দেখবো, এগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা কি বুঝতেছো আমার স্টুডেন্টরা, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আমরা একটু আমাদের বই থেকে দেখে ফেলি আমরা কোন কোন অংশগুলো পড়ছি। তো আমরা লুপ ইনস্ট্রাকশন দেখে ফেলছি, এখানে কথাবার্তাগুলো আমরা পড়বো না, আমরা ছোটখাটো করে আমরা যেভাবে সাইড থেকে পড়ছি এগুলো পড়বো। তারপর কন্ট্রোলিং দ্য ফ্লো অফ এ প্রোগ্রাম, কন্ট্রোলিং দ্য ফ্লো অফ প্রোগ্রামের মধ্যে এখানে আমরা জাস্ট বেসিক নলেজগুলো গ্যাদার করার চেষ্টা করছি। কন্ট্রোলিং দ্য ফ্লো অফ এ প্রোগ্রাম, প্রথমে আমাদের এখানে কন্ট্রোলিং দ্য ফ্লো অফ এ প্রোগ্রাম মধ্যে
প্রথমে আমাদের যে জিনিসটা আমরা পড়ছি সেটা হচ্ছে আমাদের লুপের মধ্যে তো আমরা পড়ছি, লুপের মধ্যে ওয়াইল লুপ, এগুলো যদি আমরা আগে পড়ে ফেলছি সেজন্য এই জিনিসগুলো আর এখানে বলা হয় নাই। আর এরপরে প্রসিডিউর আমরা মেইনলি যেটা শুরু করছি, কন্ট্রোলিং দ্য ফ্লো অফ এ প্রোগ্রাম। এই যে হোয়াইল লুপ, রিপিট, আনটিল, এগুলো তোমরা কিন্তু তোমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পড়ে ফেলছো, সেই জিনিসগুলো আর এখানে এখানে বলা হয় নাই। আর আমরা মেইনলি যেটা শুরু করছি প্রসিডিউর থেকে, আমাদের যেটা আমাদের স্লাইডে পড়ছি যে কল, রিটার্ন, এই ইনস্ট্রাকশনগুলো আমরা প্রসিডিউরে পড়ছি। সো এরপরে 6.4 এর যে পরবর্তী অংশগুলো আর স্লাইডে দেওয়া হয়নি, তো এই অংশগুলো আমরা যদি ইন্টারাপ্টের অংশ, যেটা আমি তোমাদের আগে বলছি, এটা নিয়ে আলাদা একটা চ্যাপ্টার আছে, তো ওখান থেকে আমরা দেখবো। আর এই বাকি মেশিন কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের কয়েকটা মেশিন কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের এখানে কয়েকটা ইনস্ট্রাকশন আছে, এই যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওয়েট, হল্ট, এটা হল্ট, HLT, তারপরে এনওপি, লক, এসকেপ, বাউন্ড, এন্টার, লিভ, এগুলো আমরা সবগুলো দেখবো। সো তোমাদের জন্য আমার একটা কি বলা যায়, তোমাদেরকে আমার একটা কোয়েরি ছিল, সেটা হচ্ছে যে যেটা ইন্টারাপ্ট এবং ইন্টারাপ্ট কন্ট্রোল এবং ডিএমএ কন্ট্রোল, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। তো এই জিনিসগুলো আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের আর্কিটেকচারে, এগুলো তোমরা পড়ছো কিনা তোমরা একটু বলবা এবং দেখে আমাকে জানাবা। তোমাদেরকে এই জিনিস আমি আগেও বলছি কিন্তু, এবং তোমাদেরকে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এগুলা কিন্তু অবশ্যই তোমাদের লাগবে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্স দিয়ে তোমাদেরকে পড়তে হবে। এবং আমি তোমাদের যেটা বোঝাতে চাচ্ছি, খুবই মনোযোগ দিয়ে তোমরা এই জিনিসটা খেয়াল করবা যে এগুলা কিন্তু ইন্টারাপ্ট কন্ট্রোল এবং ডিএমএ কন্ট্রোল, আমি তোমাদেরকে একটু বই থেকে দেখাই। ইন্টারাপ্ট কন্ট্রোল এবং ডিএমএ কন্ট্রোল, আচ্ছা এটা সেভ হচ্ছে, আমি একটু ওপেন করি, আমি একটু ওপেন করে তাহলে তুমি বুঝতে পারবো। যাই হোক, এটা আমি যে কিছু এডিট করছি, দ্যাটস ওয়াই এটা সেভ হচ্ছে আগে। ওকে, হুম, তোমাদের এখানে এই যে দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে ইন্টারাপ্টস, খেয়াল করছো? ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো, ইন্টারাপ্টস এবং এখানে যেটা দেখতে পাচ্ছ, এবং ইন্টারাপ্টস এর যে অংশগুলো কন্টেন্টস থেকে, সো এখানে তোমরা যা দেখতে পাচ্ছ, আমি আর ভিতরে ঢুকছি না, আমি এখানে ক্লিক করলে ভিতরে চলে যাবে। সো এখানে দেখো এই যে ইন্টারাপ্ট এটা আইআরটি ইত্যাদি ইত্যাদি, এই যে এখানে যে ইনস্ট্রাকশন গুলো, বাউন্ড, এগুলো কিন্তু আমরা 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 এই 6 চ্যাপ্টারে পড়বো। সো এখানে যে অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে যে বেসিক নলেজ গুলো তোমরা আর্কিটেকচারে পড়ে আসার কথা পড়ে আসছো, এবং চ্যাপ্টার নাম্বার 12 এবং চ্যাপ্টার নাম্বার 13 এগুলো থেকে আমি প্রশ্ন করব কিন্তু। এই যে তোমরা অবশ্যই, আমি একদম 100% কনফার্ম, তোমরা এই যে বেসিক ইন্টারাপ্ট প্রসেসিং,
ইন্টারাপ্টের পারপাস, ইন্টারাপ্ট কি, ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন গুলো কি কি, এই যে ইনস্ট্রাকশন গুলো, হার্ডওয়্যার ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট এই যেগুলো, তো এগুলো অবশ্যই এই বিশদ পরবর্তী যে 12.3 এর অংশগুলো যদি তোমরা নাও পড়ো, প্রথম দিকের বেসিক নলেজ গুলো অবশ্যই তোমরা আর্কিটেকচারে গ্যাদার করছো। সেম ওয়েতে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস এর ক্ষেত্রে বা ডিএমএ কন্ট্রোল ইনপুট আউটপুটের ক্ষেত্রে, ডিএমএ কন্ট্রোল ইনপুট আউটপুটের ক্ষেত্রে বেসিক ডিএমএ অপারেশন খেয়াল করো, তোমরা অবশ্যই পড়ছো। বেসিক ডিএমএ ডেফিনেশন, তারপর ডিএমএ কন্ট্রোলার, পিন ডেফিনেশন, ইন্টারনাল রেজিস্টার, এই যে ডিএমএ কন্ট্রোলারের যে মাঝখানে যে ভেতরে যে অংশগুলো, সেগুলো তোমরা অবশ্যই পড়ছো। এগুলো পড়ে থাকতে পারো, ডিস্ক মেমোরি সিস্টেম, শেয়ার বাস অপারেটর, এগুলো পড়ে থাকতে পারো। বাট এই উপরের অংশগুলো এই 13.1 আর 13.2 অবশ্যই তোমরা পড়ছো। তো আমি এগুলো থেকে অবশ্যই কিন্তু প্রশ্ন করব। অর্থাৎ বেসিক নলেজ যেটা তোমরা অলরেডি আর্কিটেকচারে পড়ে আসছো, সেগুলো থেকে আমি অবশ্যই কোয়েশ্চেন করব ডেফিনেটলি। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, এটা তোমরা স্যার আমাকে, বই, স্যার বইটা আমাদের গুগল ক্লাসরুমে আছে। হ্যাঁ অফকোর্স এটা আমি, না ঠিক আছে স্যার। এটা প্রথমেই তোমাদের তোমাদের এই পিডিএফ যেগুলো, যে পিডিএফ বা পাওয়ার পয়েন্ট থেকে পড়াইছি 6টা চ্যাপ্টার, আর এই বইটা সেটাও আছে। তবে ওই শেডেড যেগুলো হাইলাইটেড সেটা মেবি দেওয়া হয় না, সেটা আমি তোমাদেরকে দিয়ে দিব, যেহেতু হাইলাইট করা শেষ হয়নি সবগুলো। হাইলাইট করা শেষ হয়ে গেলে হাইলাইটেড ইয়াটা তোমাদেরকে আমি দিয়ে দিব। আর তোমরা এগুলো অবশ্যই এখান থেকে পড়বা। আর যেটা তোমাদের আমি বারবার বলছি, তোমরা কিন্তু আমাকে বলো নাই যে তোমরা এগুলো আর্কিটেকচারে কোনটা পড়ছো কোনটা পড়ো নাই। ইন্টারাপ্টে কোন অংশগুলো পড়ছো, কোন অংশগুলো পড়ো নাই, তোমরা কিন্তু আমাকে বলো নাই। সো আমি কিন্তু এখান থেকে অবশ্যই প্রশ্ন করে ফেলবো, মনে থাকবে? সো আমি প্রশ্ন করে ফেললে লুজার কিন্তু তোমরাই হবা, যদি তোমরা ঠিকমতো পড়ালেখা না করো। আমি কি বোঝাতে পারছি? এটা পারি নাই? বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে, ওকে, তোমার সবাই ভালো থাকিও, থ্যাংক ইউ। আর আমি যেটা তোমাদের বলছি, মাঝখানে আমি 2-1 সপ্তাহ খুব বিজি ছিলাম, যেটা আমি তোমাদেরকে বলছি যে সপ্তাহের মাঝখানে ক্লাস নিব। সো আমি আশা করি নেক্সট উইকে যে কোনো একদিন আমি তোমাদের মাঝখানে একটা শিডিউল দিয়ে দিব, সোম মঙ্গলবারের দিকে। সো ওই অনুযায়ী তোমাদের আমি ইভিনিং এ ক্লাস নেব। এরপরে স্যার ক্লাস হবে না মনে হয় না আমাদের। কে বলছে হবে না? স্যার হবে তোমায় কে বললো হবে না ক্লাস? আমাদের পরীক্ষা স্যার জুনের শেষের দিকে হবে যে। ওইটা তো এখন শিডিউল দেয় নাই, তো শিডিউল না দিলে তো এটা নিয়ে এখন অ্যাডভান্স কথা বলা দরকার নেই, তাই না? ঠিক না? তো ওইটা নিয়ে, ওইটা পরেও আমরা আলোচনা করতে পারবো। আমাদের ক্লাস আমরা আগে শেষ করি, তারপর দেখা যাবে। ঠিক আছে, মাঝখানে আমাদের কয়েকটা মেকআপ ক্লাস নিতে হবে। সো ওই কাজগুলো আমরা করার পরে তারপরে আমাদের ইনশাআল্লাহ আমরা কোর্স শেষের দিকে চলে আসবো আর কি। তো তোমাদের কাজটা তোমরা করো খুব মনোযোগ দিয়ে, এবং এগুলো মিস করবা না, যাতে পরীক্ষায় কেউ লুজার না হো। হ্যাঁ, বাইবাতে প্রশ্ন করলে যাতে সব পারো, বেসিক নলেজ গুলো যাতে করতে পারো। বাইবাতে তোমরা তো সোজা সোজা প্রশ্ন উত্তর দিতে পারো না। সো ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, গুড লাক, এবং ভালো থাকিও, রেগুলার লেখাপড়া করো। আজকে যা পারলে সেগুলো আজকে রাতের মধ্যে শেষ করবা। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।